ও টিন মনে করে ওখানে পা দিয়েছে। এবার ওখান তো ছিল না, ইনসুলেশন ছিল, পুরো ওখানে পড়ে স্পট ডেড। বাট তারপর থেকে ওয়ারহাউস তৈরি হওয়ার পরে রাতের দিক করে দেখবি যারা ধর ডিউটিতে থাকে, বিশেষ করে নাইটে যারা ডিউটি যায়, বসে যারা ডিউটি করে, তো ন্যাচারালি ঝিমুনি আসে একটা। তো এরকমই একদিন এরকম নাইটে আমরা ডিউটিতে আছি, আমি ওদিকে ফুটেজ চেক করছিলাম বা সামথিং, বাইরে হয়তো কোথাও গেছিলাম, ও ফিল করলো কেউ ওকে মেরেছে। আমি ফুটেজ চালালাম, জাস্ট দেখলাম ও বসে বসে ফোন ঘাটছিল। কিছুক্ষণের জন্য ধর এরকম ঝিমুনি যেরকম আসে, মাথাটা ফিল করলাম যে কেউ মারলো জোরে, পিছন থেকে মারলে যেরকম একটা ইয়ে হয়ে যায় ওরকম হলো। ও যে বসেছিল সে খেয়াল করলো ওর পাশের চেয়েটা হালকা মুভ করে গেল। ওর ফ্যান চলছে না, ওর কুলারও চলছে না, কিছু চলছে না, জাস্ট চেয়ারটা অটোমেটিক সরে গেল। এসে বলছে, তোরা সবাই খেতে বসে গেলি, আমাকে খেতে দিলি না। হয় না একটা, তুই বয়স্ক লোক যেভাবে কথা বলে ও সেভাবে কথা বলছে। বাড়ির সবাই বলছে তুই এই মাত্র খেয়ে গেলি, ও সেই একই কথা বলে যাচ্ছে। ওর আচরণের কিছুটা পরিবর্তন সবাই লক্ষ্য করছে। ওই তুই চলে যাবি তার কি প্রমাণ আছে? বলছে আমি এই জানলাটা দিয়ে যাব, তার পাল্লা একটা ভেঙে দিয়ে যাবো। দেখো, মায়ের যখন শরীর খারাপ হলো তখনও কিন্তু এরকম কোনো সিমটম আগে থেকে ছিল না, হঠাৎ করে ধরা পড়লো। আবার এরকম আওয়াজ হওয়া চালু হয়েছে, মা নিজে হেঁটে থেকে চলে এসছে। আমার মনে হচ্ছে এটা কোনো এমন জিনিস মায়ের উপরে ভর করেছে বা মায়ের সাথে হচ্ছে, এটার জন্যে মায়ের এরকম অবস্থা। আর সেটা হয়তো আমাদেরকে এখানে মানে এখানে থাকতে দিতে চাইছে না। ওর মা হাঁটতে পারে না ফার্স্টে, সলিউশন নিয়ে ডিসকাশন করার সময় ওর মা এসে গেটের সামনে দাঁড়িয়েছে। হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই মিস্টিক নাইটসের এপিসোড নাম্বার 22-তে। আর আজকের যে ঘটনাগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু সত্যি প্রচণ্ড বেশি ভয়ানক। আজকে আমাদের সাথে প্রথমবারের জন্য জুড়ে গেছে অভয়, যার পুরো ঘটনাটি আপনারা যদি শোনেন তাহলে কিন্তু বেশ ভয় লাগবে। আর তার সাথে তার কিছু ভিডিও ফুটেজও আমরা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। শুধু সেখানেই নয়, এরপরে আমার বন্ধুর আর একটা ঘটনা যেটা আমাকে সে পুরোপুরি জানায়, সেই ঘটনাটাও কিন্তু আমরা শেয়ার করেছি। তো আপনারা কিন্তু শেষ অবধি এই পডকাস্টটি দেখতে ভুলবেন না, কারণ আজকের রাতে যদি আপনারা রাতে দেখে থাকেন তাহলে কিন্তু প্রচণ্ড বেশি ভয় লাগবে। কমেন্ট করে জানাবেন আপনারা কোথা থেকে আমাদের চ্যানেলটি দেখছেন, আর তার সাথে সাথে লাইক করতে ভুলবেন না শুরুতেই, কারণ যখন আপনি পডকাস্ট দেখা শুরু করে ফেলবেন আমার মনে হয় আপনি লাইক করতে ভুলে যেতে পারেন। তো চলুন ডাইরেক্টলি আমরা পডকাস্টে যাই। হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই মিস্টিক নাইটসের এপিসোড নাম্বার 22-তে। আমি হলাম তন্ময়, আর আমার সাথে জুড়ে গেছে আজকে অভয় মণ্ডল। আর প্রথমবারের জন্য কিন্তু আমাদের চ্যানেলে অভয় এসছে, আর প্রথমবারের জন্যই হয়তো আমরা আজকের এই ঘটনাতে একটা সত্যিকারের যে ক্লিপ যেটা তুই আমাকে পাঠিয়েছিলি ইনস্টাগ্রামে, সেইটা আমরা আপনাদের সামনে যে দেখাতে চলেছি। তো আমার মনে হয় বেশি দেরি না করে শুরু করা যায়। তো আমি তো আগেই বলেছিলাম যে আমি যেখানে কাজ করি সেখানকার ঘটনা এটা। তো আমি যেখানে কাজ করি এটা একটা ওয়্যারহাউস। তো ওটা আমি পুরো তৈরি হতে দেখেছি। তো যখন ওখানে তৈরি হয়েছিল ওখানে অনেক কিছু ঘটনা ঘটেছিল, মানে যারা ওয়ার্কার ছিল তো তাদের অনেকের অ্যাক্সিডেন্ট, ছোটোখাটো বড় সব রকমের। ওখানে একটা ঘটনা হয়েছিল যে ওয়্যারহাউসে দেখবি টিনটা, মানে ওপরে বা সাইডে টিন থাকে। ওপরে যখন টিন লাগানো হচ্ছিল ওই টাইমে ওটা যে দেখতো রাজুদা, তার একটা ভাইপো ছিল। তো সে মাধ্যমিক পাস করে কাকার সাথে আসতো মাঝে মধ্যে ওরকম সাইড দেখতে। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের এগোনোর আগে, এই যে রাজুদা নামটা, মানে এই নামগুলো কি দেওয়া যাবে, নাহলে আমি বিপ করে দেবো আর কি? না, দিতেই পারিস। ঠিক আছে। তো এরকম হয়েছিল যে ও আসতো মাঝে মধ্যে আমাদের ওখানে সাইড বাইট দেখতো, কাকার সাথে আসতো আবার ঘুরে ফিরে চলে যেত। আর রাজুদা ছিল মেনলি কন্ট্রাক্টর। তো একদিন এরকম হয়েছিল, ওর মাধ্যমিক পরীক্ষা শেষ, এসছে কাকার সাথে। তো ও ওপরে যে তোর দেখবি টিনের শেডের নিচে একটা ইনসুলেশন বলে দেয়া থাকে যাতে তোর তাপটা কম নামে। ও উপরে গেছিল, এখান থেকে হাঁটছিল, ওখানে টিন ছিল না, নিচের ইনসুলেশনটা ছিল। আর তার নিচে আমাদের কোনো নেট বা কিছু দেওয়া ছিল না। কত হবে, বেশ 100 ফুট মতো উঁচু হবে। ওখান থেকে ও টিন মনে করে ওখানে পা দিয়েছে। এবার ওখান তো ছিল না, ইনসুলেশন ছিল, পুরো ওখানে পড়ে স্পট ডেড। তারপর ওখানে নানা পুজো পুজো করা হয়েছিল। বাট তারপর থেকে ওয়্যারহাউস তৈরি হওয়ার পরে অনেক অলৌকিক ঘটনা ঘটে, স্পেশালি ওই জায়গাটাতে। এখন ওই স্পেসিক্যালি জায়গাটাতে আমাদের এক্স রে মেশিন আছে, মানে যেখানে ধর হাই ভ্যালু চেক হয়।
ওখানে নানা রকম ঘটনা ঘটে, তোকে যেগুলো বলছি। রাতের দিক করে দেখবি যারা ধর ডিউটিতে থাকে, বিশেষ করে নাইটে যারা ডিউটি যায়, বসে যারা ডিউটি করে, তো ন্যাচারালি ঝিমুনি আসে একটা। তো এরকমভাবেই এবার ওখানে আমি আমার ঘটনাটা বলে রাখি যে আমাদের সাথে যারা কাজ করে, তো আমি সবার পিছনে লাগি, ঠিক আছে? তো ন্যাচারালি কিছু হলে সবাই এসে আমাকে ধরে, তুই কিছু করেছিস? বুঝতে পেরেছি। তো এরকমই একদিন এরকম নাইটে আমরা ডিউটিতে আছি, আমি ওদিকে ফুটেজ চেক করছিলাম বা সামথিং, বাইরে হয়তো কোথাও গেছিলাম। ও কিছুক্ষণ এরকম বসেছিল, ফোন ঘাটছিল, ফোন ঘাটতে ঘাটতে চোখে ঝিমুনি এসে গেছে। ও ফিল করলো কেউ ওকে মেরেছে। তো তারপর কিছুক্ষণ পর আমার কাছে এলো, তুই কি গেছিলি? ঝিমুনি লেগেছে। এবার ধর পিছনে তখন আমাকে জিজ্ঞেস করলো, তুই কি গেছিলি? হ্যাঁ, না তো। চালা, আমি ফুটেজ চালালাম, জাস্ট দেখলাম ও বসে বসে ফোন ঘাটছিল। কিছুক্ষণের জন্য ধর এরকম ঝিমুনি যেরকম আসে, মাথাটা ফিল করলাম যে কেউ মারলো জোরে, পিছন থেকে মারলে যেরকম একটা ইয়ে হয়ে যায়, ওরকম হলো। তো এরকম অনেক ঘটনাই ঘটে। আর একটা হয়েছিল এরকম, এটা দিনের বেলা, দুপুরের দিক করে। সেদিন বোধহয় ফাঁকা ছিল, অত ওয়্যারহাউসে লোড ছিল না, ফাঁকা। বসে তোর ল্যাপটপে কিছু করছিল বা মোবাইল দেখছিল। হঠাৎ করে দেখলাম উঠে দাঁড়িয়ে পিঠে হাত দিয়ে হাত বোলাচ্ছে। আবার 2 মিনিট পর আমার কাছেই এসছে যে, তুই কি গেছিলি? না, আমি যাইনি। বলে ফুটেজ দেখা। সেম কেস ওখানেও, যে ও বসেছিল ন্যাচারালি, হঠাৎ করে উঠে দাঁড়িয়ে পিঠে হাত দিচ্ছে। বললাম এরকম কি হলো? বললো আমার মনে হলো পিঠে কেউ হাত দিয়ে গেল। মানে এরকম ঘটনা এর আগে আমি হয়তো অনেক জায়গায় শুনেছি, কিন্তু অতটা আমার তখন বিশ্বাস হয়নি, সত্যি কথা বলতে গেলে। অন্যদের ঘটনাগুলো আমি বলছি। কিন্তু যখন তুই আমাকে ওই ক্লিপগুলো পাঠিয়েছিলি, এটা দেখার পরে মানে পুরোপুরি মানে নিজের চোখকে কিভাবে অবিশ্বাস করবো। আমরা দিয়েও দেবো, সেটা অডিয়েন্স নিজেও দেখতে পাবেন। এটা ওখানে ঘটে, আমরা দেখেছি বলে ওটা আমাদের কাছে ঘটনা, বাকি যারা শুনবে তাদের কাছে এটা গল্পই মনে হবে না? তো এবার আরেকটা বলছি। একদিন ভোরবেলার দিক করে, খুব 4:30 থেকে 5টা, এমনি তখন ওই জায়গাটা নিঝুম থাকে, কাজের প্রেশারও কম। দুজন বসে আছে, একজন গিয়েছিল বোধহয় জল ভরতে, একজন সিঙ্গেল বসেছিল। শীতকাল, তো ন্যাচারালি তোর ফ্যান চলার কোনো কথা নেই। একজন জল ভরতে গেছে, একজন বসে আছে, ফোন ঘাটছে বা সামথিং কিছু। ও একটা চেয়ারে বসে আছে, তার পাশে একটা চেয়ার। হঠাৎ করে ও জল ভরে আসছে, ও যে বসেছিল সে খেয়াল করলে ওর পাশের চেয়ারটা হালকা মুভ করে গেল। আই থিঙ্ক এই ভিডিওটাও তুই আমাকে দেখিয়েছিলি। এটাই তোকে ফার্স্ট আমি ইনস্টাগ্রামে পাঠিয়েছিলাম। তো এটা এরকমই। পরে এটার কোনো দেখ, তোর ফ্যান চলছে না, তোর কুলারও চলছে না, কিছু চলছে না, জাস্ট চেয়ারটা অটোমেটিক সরে গেল। আবার ফ্যান আর কুলারের হাওয়াতে যদি চেয়ার সরতে হয়, তার মানে ওই ফ্যান কুলারেরও কতটা প্রেশার হতে হয়। হ্যাঁ, তো অবশ্যই। তাছাড়াও যদি গরমকালে তুই এটা একটা যুক্তি দাঁড় করাতে পারতিস যে হ্যাঁ হাওয়ায় গেছে, বাট এখানে শীতকাল, অটোমেটিক একটা চেয়ার, আর চেয়ারটা যখন মুভ হয়েছে ধরে নিয়েছে। আর ততক্ষণে যে জল ভরতে গেছিল সে চলে এসছে। ফুটেজটা তোকে দিয়েছিলাম, আশা করছি আছে। হ্যাঁ, তো এবার ব্যাপারটা হচ্ছে যে এই ঘটনাটা দিয়ে এই জন্যই শুরু করা, কারণ একটা জিনিস হয় যেখানে, যেটা আমরা শুনি বা যারা শোনে আর কি এরকম টাইপের ঘটনা, তারাও জানেন যে সবাই কিন্তু এই ভূতটা আলাদা বিষয়, প্রেত বা কোনো এনার্জি, এগুলোকে কিন্তু সবাই বুঝতে পারে না, ফিল করতে পারে না। কিন্তু যারা ফিল করতে পারে তাদের সাথেই কিন্তু এগুলো ঘটে। আর কিছুদিন আগেই আমি একটা এপিসোড দেখেছিলাম, আই থিঙ্ক বেঙ্গল ওয়ান্টস টু নো বলে কোনো একটা প্রোগ্রাম হয়েছিল, যেটা আমি দেখেছিলাম। তো সেইটাতে একটা এমন এপিসোড হয়, পডকাস্টের ডিবেট টাইপের, যেখানে একজন ভূত মানে না আর আরেকজন ভূত মানে গল্প বলার কথা বলছি মেনলি। তো তাদের আমি দেখেছিলাম, তো সেখানেও এই পয়েন্টটা বলা হয়েছিল, যে আমার মনে হলো যে আমি আরেকবার সবাইকে মনে করি। দেখ, আমাদের ওখানেও যাদের সাথে জিনিসটা ঘটে, আমাদের ওখানে অনেকেই কাজ করে, বাট সবার সাথে ঘটে না। দুজন ছেলে আছে, ওদের হয়তো মানে হয় না রাশি, কারোর হালকা কারোর ভারী, ওই স্পেশালি ওই দুজনের জন্যই হয়, মানে ওরা দুজনেই ফিল করে বেশিরভাগ। মানে ওরা দুজনে এসে আমাকে বলে, তুই কি গেছিলি? বুঝতে পেরেছি। আমি এটাই বলতে চাইছিলাম, কারণ অনেকে এগুলো জিনিসগুলোকে না হাস্যকরভাবে উড়িয়ে দেয়। মানে এটা আমি বলছি না যে আপনারা ভুল, হাস্যকর পেলে হাসবেন না, কেন হাসবেন না, কিন্তু এগুলোকে যে একদমই মানছেন না সেটা আবার আলাদা জিনিস। যাই হোক, এটা আমাদের প্রথম একটা ছোট ঘটনা বললেই চলে। বাট এবার যে মেন ঘটনাটা, যেটা তুই বলেছিলি শেয়ার করবি, মানে সেই কোথাও একটা বিয়েতে গিয়ে বা সামথিং কিছু একটা, তো আমার মনে হয় বেশি দেরি না করে ওটাতেই যাই, কারণ আমার খুব মানে প্রথমটাতেই আমার বেশ
ইন্টারেস্টিং লেগেছে। এই ঘটনাটা হয়েছিল তোর, তখন আমি বোধহয় ক্লাস 8-এ পড়ি। আমরা গেছিলাম বসিরহাটে বাবার মামার বাড়িতে, বাবার মাস্তুতো দাদার ছেলের বিয়েতে। তো বসিরহাটের ওই জায়গাটা কীরকম বলতো, তার হাইওয়ে, তো হাইওয়ের আশপাশগুলোতে জনবসতি, তার তুই যত ভেতরে যাবি তত গ্রাম। আর আমাদের ছিল হাইওয়ে থেকে বেশ খানিকটা ভেতরে গ্রাম, আর চারিদিকে ওদিকে কিরকম বলতো ধান ক্ষেত নেই, মানে গ্রাম সাইড বলতে ওরকম আমরা যেরকম বুঝি ওরকম নয়, ওদিকে খালি খাল বিল, মানে মাছ চাষ হয় বেশিরভাগ। তো ওখানে গেছিলাম। তোকে ফার্স্ট টাইম বাড়ির ডেসক্রিপশানটা দিচ্ছি। পুরোনো দিনের বাড়ি যেরকম হয়, তোর লম্বা এক সাইডের ঘর, আর পাশে ঝুল বারান্দা, তার সাথে লাগোয়া মন্দির আছে আমাদের রাধাকৃষ্ণের, সঙ্গে তোর কিছুটা জমি, পাশে পুকুর, পুকুরের পাশেই শ্মশান। শ্মশানটা কীরকম দেখ, পুরো এলাকার সবাই আসে না, ওখানে আমার বাবার মামার বাড়ির যে বংশের যারা মানে মারা যান তাদেরকে ওখানে পোড়ানো হয়। এই পাশে একটা ছোট বেদি মতো করা আছে, ওখানে মানে পুজো দেওয়া হয় অ্যাকচুয়ালি। তো বাবার মানে আমাদের যা অনুষ্ঠান হয় আর কি, ধর বিয়ে রীতি রেওয়াজ যেরকম থাকে না, ধর পূর্বপুরুষদের তোর নিমন্ত্রণ করা বা এরকম কিছু, তো বেদিতে গিয়েও নিমন্ত্রণ করতে হয়। তো কোনো কারণবশত ভুলে গেছে এত কাজের মাঝখানে, ওখানে গিয়ে বলা হয়নি। এবার আসি বিয়ের দিন। বিয়ের দিন সেরকম কিছু ঘটনা ঘটেনি। বিয়েতে যা রিচুয়ালস হয়, ধর গ্রাম সাইডে তো নিজেদের বাড়িতে প্যান্ডেল করে, বাড়িতে যেরকম রান্না বান্না এই ওই হয় ওরকম হয়েছে। এবার বিয়ের দিন তোকে যাওয়ার ঘটনাটা বলছি। রাতে এতটাই গ্রাম, ওখানে সেরকম তোর আলো টালো অত পৌঁছায়নি। আমরা গেছিলাম বোধহয় ইঞ্জিন ভ্যানে করে, ঠিক আছে, ইঞ্জিন ভ্যানে করে গেছি, প্রায় 10-12 কিলোমিটার এই সাইড থেকে গেছি। একটা নদী পার হতে হয়েছিল, নদীটা মাতলা বা কিছু হবে, ঠিক আছে, ঠিক মতো মনে নেই। তো ওই নদীটা পার করে তারপরে সুন্দরবন লাগো, মানে বাংলাদেশ বর্ডার ক্রস করতে মানে ধরছে এরকম একটা জায়গায় মেয়ের বাড়ি। আমরা মেয়ের বাড়ি পৌঁছেছি। আচ্ছা তোকে আমি বলছি নৌকো থেকে নেমে কীরকমভাবে গেছি আমরা। নৌকো থেকে নেমে ইটের যে রাস্তা হয় নর্মাল ইট পাতা রাস্তা দিয়ে ইঞ্জিন ভ্যান করে যাচ্ছি। ওখানে আমাদের নিতে এসেছিলো মেয়ের বাড়ির থেকে, মানে ওই সাইডে কোনো আলো পৌঁছায়নি, মানে ইলেকট্রিসিটি নেই। লাঠি হয় না, লাঠির মধ্যে দেখবি তোর পুরোনো দিনের ঝাড়বাতির মতো মোম লাগানো থাকে, ওরকমভাবে নিতে এসেছিল। ওরকমভাবে গেছি, পৌঁছেছি তখন কথা ওরকম পুরো জঙ্গলের রাস্তা। আর এটা কবেকার ঘটনা? তখন আমি 8-এ পড়ি, এখনো 10-12 বছর আগের ঘটনা ধর, অনেক আগে। তো সেই সময় এরকম হয়েছিল যে ওরকমভাবে নিতে এসছে, একদম কাঁচা ইট পাতা রাস্তা, পায়ে হাঁটা, তারপর তোর চারিদিকে জঙ্গল। ওরকমভাবে আমার হেঁটে পৌঁছালাম বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িতে যেহেতু বিয়ে অনুষ্ঠানে, তো ওখানে তোর জেনারেটর দিয়ে খালি বিয়ে বাড়িটুকু আলো জ্বলছে। আমরা গিয়ে পৌঁছেছি তখন রাত্রি 2টো। গিয়ে বরযাত্রী যারা ছিল তারা খাওয়া দাওয়া করে ধর বিশ্রাম নিতে চলে গেছে, কারণ এতটা ধকল করে গেছে তারা, জেগে আছে বর বউ পুরোহিত। যাই হোক, রাতে বিয়ে টিয়ে হয়ে সকালবেলা আমরা ওখান থেকে ব্যাক করেছি। ব্যাক করে দুপুরবেলা যখন ভাত কাপড়ের অনুষ্ঠানের আগে, ভাত কাপড়ের অনুষ্ঠান হতে দেরি হয়েছে, তো বাচ্চা কাচ্চা যারা আছে খেতে বসে গেছে। এখানেরই যেই দাদার বিয়ে হয়েছে তার মাস্তুতো বোন, ওর বোধহয় রাশি হালকা বা কিছু হবে, ও যেখানেই যায় এরকম ঘটনা ঘটে ওর সাথে। তো ঘটনাটা হয়েছিল, ও খেয়ে দিয়ে নিয়ে, জানিস গ্রাম সাইডের বাড়িগুলো কীরকম হয়, আমাদের অ্যাটাচ বাথরুম থাকে না, বাথরুম খানিকটা দূরে থাকে। ও হাত মুখ ধুয়ে বাথরুম থেকে ফিরেছে, ফিরে ওর আচরণ বদলে গেছে, মানে ও আসছে কিছুটা পুজো হয়ে, ঠিক আছে, এসে বলছে তোরা সবাই খেতে বসে গেলি, আমাকে খেতে দিলি না, আমাকে নিমন্ত্রণ করলি না, মানে ওর হয় না একটা তুই বয়স্ক লোক যেভাবে কথা বলে ও সেভাবে কথা বলছে, ঠিক আছে। বাড়ির সবাই বলছে তুই এইমাত্র খেয়ে গেলি, ও সেই একই কথা বলে যাচ্ছে। ওর আচরণের কিছুটা পরিবর্তন সবাই লক্ষ্য করছে। তো তখন সবাই অত গা করেনি, বিয়ে বাড়ি এই ইয়ে করে মিটে গেছে। এবার রাত্রির হয়ে গেছে, ওভাবেই রাতের থেকে উপদ্রব চালু, ওরকমই সবাইকে একরকম ইয়ে করে যাচ্ছে, তুই তোকারি খাচ্ছে না যাচ্ছে না, ঠিক আছে, তোরা আমি নিমন্ত্রণ করিস না আমি খাবো না, এরকম নানান ঘটনা ঘটছে। তার রাতের দিকে মাঝরাতের দিয়ে আরও বাড়াবাড়ি, জিনিসপত্র ছোড়াছড়ি করছে। তারপর পরের দিন সকালে ওঝা ডাকা হয়েছে ওখানে, ওখানে যে ওঝা মেন ওঝা, মানে গ্রাম সাইড তো ওখানে ওই 2-4 হাতে কোনো ওঝাই থাকে। ওঝার নাম শুনে আরও জোরে চিৎকার, ওকে ঢুকতে দিবি না, মানে অন্যরকম একটা ইয়েতে কথা বলছে টোনে।
তো তারপর ওরকম তো হয় না, তো ওঝা এসেছে, আমরা তখন ছিলাম সবাই, দেখছি বুড়ো আঙুল বা কিছু দিয়ে কপালে হয় আত্মার দিচ্ছে, ওর গলার আওয়াজ চেঞ্জ পুরো, ঠিক আছে। তো তারপর ওরকম হয় যে ওঝাদের যেরকম যে তুই চলে যা, ও বলছে না আমি যাব না, কিছুক্ষণ পরে এরকম ওদের কথাবার্তা পর ও বলছে হ্যাঁ আমি চলে যাব। বলছি তুই চলে যাবি তার কি প্রমাণ আছে? বলছে আমি যে জানলাটা দিয়ে যাব তার পাল্লা একটা ভেঙে দিয়ে যাব, ঠিক আছে। ও যেখানে ছিল খাটে শুয়ে তার সোজাসুজি একটা জানলা, ও জানলার ইয়েটা ভেঙে দিয়ে গেছে, ঠিক আছে। তো আর তার মধ্যে ওঝাকেও বলে গেছে ওরা আমাকে নিমন্ত্রণ করেনি, ওরা আমার কাছে গিয়ে নিমন্ত্রণ করেনি, আমাকে খেতেও দেয়নি, এটাও বলেছে। তারপর এরকম হওয়ার পরে ও নর্মালি ঠিক হয়ে গেছে, ও মানে ওঝা টোজা চলে গেছে, ইয়ে টিয়ে করে কী সব তাবিজ বাবিজ বেঁধে দিয়ে গেছিলো। তারপরে ও পুরো চেঞ্জ, ও বলছে আমি ব্রাশ করবো, ব্রাশ দাও, খেতে দাও, আমার খিদে পেয়েছে, নর্মাল যেরকম হয়। তারপর বাড়ির লোক সবাই বুঝতে পারলো যে ওখানে যাওয়া হয়নি, গিয়ে নিমন্ত্রণ করা হয়নি, তাই নতুন বউ ছেলে সবাইকে নিয়ে আবার ওই ভাত কাপড়ের সময় যে খাবার দাবারগুলো হয়েছিল সব খাবার গুছিয়ে নিয়ে গিয়ে ওখানে দিয়ে নিমন্ত্রণ করে ক্ষমা চেয়ে তারপর আবার সব এইরকম ঘটনা, মানে এই সিমিলার ঘটনা, মানে আমি এইখানে ওয়েস্ট বেঙ্গলের নয়, বাট আমি অনেক দিন আগে শেয়ার করেছিলাম যে আমি অ্যাস্ট্রোলজি মানে ওরকমভাবে তো করি না, বাট কিছু কিছু লোকের একটু আধটু আমি আর কি পড়েছি। তো সেই হিসেবে আমি দেখেছিলাম একটা ছেলের, আমার একটা বন্ধুর, এই এপিসোডটাও দেওয়া আছে, আমি আই বাটনে বা কমেন্ট সেকশনে কোথাও একটা দিয়ে দেবো পিন করে। তো সেও বলেছিল যে তার এরকম কিছু একটা হয়েছে, মানে যে আমরা যে মনে করি যে এই পূর্বপুরুষ বা আমাদের যে বংশের লোকেরা তাদেরকে নিয়ে মানে রেসপেক্ট করাটা কতটা দরকার বা সেটা আমরা বুঝি না, এটা কিন্তু বুঝিয়ে দেয় তারা নিজেরাই, যেটা এখানে কোথাও না কোথাও ঘটেছে আর কি। তো আমার বন্ধুর ঘটনাটা যেটা ছিল সেটা তো আমি অলরেডি শেয়ার করেছি, কিন্তু আর একটা এরকম হয়েছে যেটা এখন অবধি শেয়ার করা যায়নি। ও আরেকটা জিনিস, যে আমাদের মিস্টিক নাইটস হিন্দি বলেও কিন্তু একটা চ্যানেল খুব তাড়াতাড়ি আসছে, বাট সেটাতে আমি অন্যদের, কারণ আমি তো হিন্দি ইন্ডাস্ট্রিতেই, মানে হিন্দিতেই আমার কাজ বেশি, যেহেতু আমি গেমিংয়ে কমেন্ট্রি করি, তো তাদের কাছেও প্রচুর এরকম ঘটনা আছে। তো আপনারা যদি চান সেখানেও যেতে পারেন, যখন বানাবো তখন আমি লিঙ্ক দিয়ে দেবো, এখনও বানানো হয়নি। বাট তাদের মধ্যেই একজন আমাকে তার একটা ঘটনা শেয়ার করেছিল, মানে কাইন্ড অফ সিমিলার, বাট এর মধ্যেও অনেক কিছু টুইস্ট আছে। তো আমি এখন তাহলে বলি আর কি, যেটা তুই বললি তো আমার মনে পড়লো। তো তোর আজকের যে ঘটনাটা আমি শুনলাম, তো সেটা থেকে এটাই বোঝা গেল, বা আমি বলতে চাই আমাদের অডিয়েন্সকেও, যে অনেক সময় এমন হয় কিন্তু যে আমরা জানি না যে আমাদের পূর্বপুরুষ কারা, বা তাদেরকে আমরা হয়তো কখনো দেখিনি। তো অনেকে অনেক সময় খিল্লি টিল্লি মারে, কিন্তু তারা কিন্তু যদি দরকার পড়ে তারা দেখিয়ে দেয় যে কতটা কি দম আছে বা কি করতে পারে। আর তার থেকেও বড় কথা, এই যে পূর্বপুরুষ বা এই যে সেক্টরটা, এটা কিন্তু একটা অ্যাস্ট্রোলজিতেও খুব বড় মাহাত্ম্য আছে, ঠিক আছে। যে পিতৃদোষ বলে একটা জিনিস হয়, যেটা অনেক সময় অনেকে চার্টে লাগে বা তার উপরে লাগে, যাই হোক বললেই হলো একটা ব্যাপারটা ওরকমই বুঝতে পেরে পারলেই যদি আমার মনে হয় দরকার। হ্যাঁ, ব্যাপারটা তো পিতৃদোষ মানে হচ্ছে যে তোর যে বংশের লোকেরা, মানে তোর বাবার দিকের যতজন আছে তাদের মধ্যে হয়তো নয় কারোর একজনের মৃত্যু একটা খারাপ টাইমে হয়, তারা দোষ পায়। এবার সেটার অনেক বড় ঘটনা আছে, সেটা নিয়ে আমরা এখন আলোচনা করবো না। দোষ পায় মানে এই কনসেপ্টটা সবাই জানে মোটামুটি। তো দোষ পায়, আর সেই দোষটার জন্য গিয়ে মানে ফিউচারের জন্য খুব প্রবলেম হয়ে যায় আর কি সবার ফ্যামিলিতে, সবার মানে যাদের এই পিতৃদোষটা থাকে। এবার কি কি প্রবলেম হতে পারে? সব রকম। মানে প্রথম কথা হচ্ছে ফ্যামিলিতে ঝগড়া থেকে শুরু করে গরিব হয়ে যাওয়া, শরীর খারাপ থেকে মানে যা যা তুই ভাবতে পারিস সব কিছু। তো মানে জিনিসটা কিন্তু খুবই খতরনাক, ডেঞ্জারাস যদি কারোর পিতৃদোষ থাকে। তো যদি আপনাদেরকে কেউ বলে থাকে যে হ্যাঁ পিতৃদোষ বলে কিছু আছে আপনার চার্টে, তো আমার মনে হয় প্রথমেই বিশ্বাস করে সেটার পর কিওর করার জন্য আপনি টাকা পয়সা খরচা করার আগে আরেকজনকে দেখিয়ে নিন। কিন্তু যদি দুজনেই বলে হ্যাঁ আছে, তাহলে সেটাকে কিন্তু কিওর করে নেওয়াটাই বেটার, নাহলে কিন্তু হয়তো পরে গিয়ে প্রবলেম হতে পারে। আর অ্যাস্ট্রোলজি নিয়ে বলছি না আমি যখন, তো আমি একটু আধটু করি, মানে ওই আর কি শিখেছি যতটুকু আমার বন্ধুদের মধ্যে, বা আমি যেখানে কাজ করি কমেন্ট্রি করি অ্যান্ড অল, তো সেখানে মোটামুটি আমাকে দেখতে বলে চার্ট, আমি নর্মালি দেখি। আমি অতটা স্ট্রং বা আমি অতটা বেশি এক্সপিরিয়েন্স নেই, আগে থেকেই জানাই। এবার সে হচ্ছে মুম্বাইয়ের। এবার মুম্বাইয়ের সাথে আমার কানেকশানসটা একটু বেশি, কারণ আমি কাজের জন্য বেশিরভাগ সময়তে মুম্বাইতেই ট্রাভেল করি। তো তার জন্য আমাকে ওখানে যেতে হয় মাল্টিপল টাইমস।
আরেকটা জিনিস এই ঘটনার মাঝখানে যে আমাদের মিস্টিক নাইট হিন্দিও আসছে, তো ওই হিন্দির যে ঘটনাগুলো সেগুলো যখন আসবে আমি তো অবভিয়াসলি চ্যানেলটা শেয়ার করবো আপনাদের সাথে। বাট এইটা ওই ঘটনাগুলোর মধ্যে একটা যেটা আমি এখনো শেয়ার করিনি, কারণ আমি ভেবেছিলাম ওখানে শেয়ার করব, বাট আজকে মনে হলো যে বলেই দিই আর কি। তো মুম্বাইয়ের ঘটনা, সেখানে আমি গেছি। আর ওখানে একটা যেরকম হয় আর কি, সবাই মিলে আলাদা আলাদা জায়গা থেকে আসে। কমেন্টেটর তো আমি একা কমেন্ট্রি করি না, আমার সাথে আরও 2-3 জন থাকে মানে ওই গেমটিকে কমেন্ট্রি করার জন্য। আর তার সাথে প্রোডাকশন টিম থেকে শুরু করে অনেকেই, মানে 15-20 জন আর কি। তো তাদের মধ্যে একজন ছিল যে মুম্বাই সংলগ্ন এরিয়াতেই থাকে, মানে একদম মুম্বাইয়ের ডেন্স এরিয়াতে নয়, বা ব্যান্ড্রা বা ওইসব জায়গার কথা বলছি না। মুম্বাইতেও যে মানে একটুখানি গাছগাছালিওয়ালা জায়গা আছে সেটা অনেকে জানে না, কারণ নাভি মুম্বাই ওই জায়গাটাতেও থাকে, কিন্তু আমি এটা মেনলি মুম্বাইয়ের আউটস্কার্টসে। তো সেখানে কি হয়, আহ, যতদূর আমার মনে পড়ছে ওটা ছিল হচ্ছে মুম্বাই টু পুনে যাওয়ার রাস্তা, আর একদম লাস্টে মানে মুম্বাই শহরটা শেষ হচ্ছে তার একদম লাস্টের দিকে। তো সেখানে তারা থাকে। তো তার যে ফ্যামিলি মেম্বার্স, তো তারা প্রথমে ওখানে থাকতো না, তারা মানে অন্য জায়গায় থাকতো। আই থিঙ্ক থানে এরিয়া বা ওরকম কোথাও একটা জায়গায় থাকতো, ওখান থেকে ওরা ওখানে শিফট করে। তো ওরা ওই জায়গাটা সম্বন্ধে হিস্ট্রি বা কিছু মানে জানতো না যে কিরকম কি ব্যাপার। যতই তুই খবর বার কর, মানে সবসময় যে ব্রোকার্সরা তোকে সত্যিই খবর দেবে সেটার কোনো কিন্তু গ্যারেন্টি নেই। আবার অনেক সময় এমনও হয় যে লোকেদেরকে টাকা টাকা খাইয়ে চাপিয়ে দেয় ঘটনাগুলো যদি কিছু ঘটে থাকে। তো সেরকমই মানে তারা শিফট করে। আর এই বন্ধুটা যেরকম আমি বললাম, মানে বন্ধুই বলা যেতে পারে, কারণ একসাথে কাজ করি। তো সে মুম্বাইয়ের যে মেন জায়গা, ভেতরে একদম পপুলার জায়গা, সেখানে চলে আসে, যেখানে আমার বুট ক্যাম্পটা। তো সে বলছে যে মোটামুটি 2 বছর না 2.5 বছর আগের ঘটনা, মানে হয়েছে ওর সাথে। আর আমাকে বলেছে এই বছরের একদম স্টার্টিংয়ে ফেব্রুয়ারি মাসে আমি মুম্বাই গেছিলাম। তো সেই সময় আমাকে বলছে যে তখন ও এখানে কাজ করতো, মানে সবসময় তো আর ওখান থেকে আপ ডাউন করাটা সম্ভব না, কারণ 3-4 ঘন্টা মানে 3 ঘন্টা তো কমসে কম লাগে। প্রথমত মুম্বাইয়ের ট্রাফিক, আর তারপর হচ্ছে দূরত্ব। তো 2 থেকে 3 ঘন্টা লেগেই যায় ওর বাড়ি অবধি পৌঁছতে। তো আমাকে বলছে যে তখন ও বাড়িতে থাকতো, তখন ওর কেমন জানি না মনে হতো, মানে কেউ একজন ওকে বলছে যে তুই এখানে থাকিস না, তুই কাজে চলে যা বা কোথাও একটা চলে যা। মানে ওটা হয় না যে ভিতর থেকে এইটা আমাকে বলেনি যে ওকে সাইড দিয়েছে কেউ কানে কানে বলছে, সামনে দাঁড়িয়ে কেউ। মানে এটা But মনে হতো। মনে হতো যে ওকে কেউ একজন বলছে যে তুই চলে যা, মানে ভেতর থেকেই মনে হতো। আর তার জন্যেই যখন ও কাজ থাকতো না, তখনও ওই বুট ক্যাম্পে এসে বসে থাকতো। যখন মানে যেখানে আমরা গিয়ে কাজ করি ওখানে চলে আসতো, ওখানেও তো 2-4 জন থাকে এমনিতেই, তো ওদের সাথেও বেশি টাইম স্পেন্ড করতো। তো এবারও ভেবে যে ওটা ওর মনের ভুল, তো এখানে এসে থাকতো, বেশি টাইম স্পেন্ড করতো। একদিন হঠাৎ করে মানে আউট অফ নোয়ার ওর মায়ের শরীর খারাপ হয়। মানে এমনি শরীর খারাপ হয়, শরীর খারাপ তো হতেই পারে মানুষ। তো এরকম নিয়ে যায় হসপিটালে, মানে কোনো আগে সিমটমস কিচ্ছু ছিল না। বাট তারপরে ধরা পড়ে যে ওর মায়ের ব্রেন ক্যান্সার। নিয়ে যাওয়ার পরে হসপিটালে মানে হঠাৎ, মানে না মাথায় ব্যথা না কিচ্ছু নেই, কিন্তু ব্রেন ক্যান্সার ধরা পড়ে। এবার ডাক্তাররাও বলছে এটা থার্ড স্টেজ। থার্ড স্টেজ মিনস প্রায় শেষের দিকে, মানে এখান থেকে বেরোতে আসার চান্স হয়তো খুবই কম। এখন খুব টাকা খরচা করলে হয়তো পাওয়া যায়, আমি জানি না, মেডিকেল সম্বন্ধে অত জ্ঞান নেই। কিন্তু ওরা যে এত বড় লোক ছিল না, মানে ওরা যে এত টাকা খরচা করতে পারে। মানে একটু আগেই বললাম যে ওরা ব্রোকারের থ্রুতে একটা বাড়ি কিনেছিল ওখানে, এমনিতেই টাকা ছিল না, লোন অলরেডি চলছে, তার মধ্যে আবার শরীর খারাপ। তাও জানো তেন পুকুরে ওরা যতগুলো কেমোস অ্যান্ড অল ওগুলো কন্টিনিউ করছিল আর কি। এবার যেহেতু ওর মায়ের শরীর খারাপ, হতো আর সবসময় এখানে এসে থাকতে পারো না, যেরকম ওর মনের, ও ভাবছিল যে আমার মনের ভুলের জন্য আমাকে কেউ চলে যেতে বলছে, তা বলে আমি মায়ের থেকে দূরে থাকবো এরকম সময় যেখানে মায়ের এত শরীর খারাপ। আর ওদের ফ্যামিলিতে আর কেউ সেরকম ছিল না যে দেখতে পারবে। এবার বাবা তখন নিজে কাজে চলে যেত। আমার বন্ধু মানে হচ্ছে খুব বেশি বয়স সেরকম তো নয়, মানে কমই বয়স। এবার ওর কাজের থেকে ওর বাবার কাজটা ইম্পর্টেন্ট বেশি, কারণ মেন যে ফ্যামিলিটা চালানোর টাকা পয়সা বা যোগান সেটা, আর তার থেকেও বড় কথা এই লোনগুলো চলার মেন যে আর্নিং মেম্বার সেটা ওর বাবা। আর্নিং মেম্বার সেটা ওর বাবা। তো ও বাড়িতেই থাকতো। আর কিছু সময় পরে ও দেখে যে ওর, দেখ ব্রেন ক্যান্সার মানে মাথায় একটুখানি প্রবলেম হয়তো হতেই পারে, সেটাও একটা কারণ। ও ভেবেছিল এটাই কারণ যে ওর মা হঠাৎ করে মানে নিজে শুয়ে শুয়েই কী সব কথা বলতো নিজের সাথে।
মানে ও শুনতে পেতো যে ওর মা নিজে শুয়ে শুয়ে নিজের সাথে কিছু একটা কথা বলে। এবার বুঝতে পারতো না মানে কি কথা বলছে, বুঝতে পারতো না। ওরা মারাঠি বলে, তো মারাঠিটা আমিও অতটা স্ট্রংলি বুঝি না। ও তো বুঝতে পারে কিন্তু ও বুঝতে পারছিল না যে মারাঠিতে কি বলছে, বা মারাঠিতেও বলছিল না হয়তো, এই জন্য বুঝতে পারছিল না। যাই হোক, তো এখানে এরকম এটা চলতে থাকে অনেক দিন। কিন্তু এরপরে একটা ব্যাপার হচ্ছে যে ভেবেছিল ও যে এই সব কিছু ঘটনা ওটা শুধু ওর সাথেই হয়েছে, বা ওর মা ওরকম কথা বলছে আর ওই সেটা শুনতে পাচ্ছে আর বাকি কেউ জানে না এই সম্বন্ধে, তো ওর বাবার সাথে ডিসকাস করেনি। কিন্তু যখন একটা টাইমে গিয়ে এটা এক্সট্রিম হতে থাকলো, ওর বাবার আবার শিফটিং ডিউটি ছিল, মানে কোন জায়গাতে কাজ করে সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু ওর বাবার বলতে পারি একটা হসপিটালে কাজ ছিল যেখানে শিফটিং ডিউটি, মানে কখনো ইভিনিংয়ে যেত, কখনো নাইটে যেত, কখনো মর্নিংয়ে যেত। তো সেই সময়টা বা সেই সপ্তাহটা তার নাইট পড়ে, মানে তার বাবার। তো তার বাবা চলে যায়। এবার রাত্রির যত এগোয় ততই ওর মায়ের আওয়াজটা না বেড়ে যায়। মানে একটা আওয়াজ, প্রথমত তুই কিছু বুঝতে পারছিস না কি বলছে, আবার আওয়াজটা যত রাত হচ্ছে তত যেন আরো বেড়ে যাচ্ছে। এবার ও ভেবেছিল যে অনেক সময় কি হয় মানুষের ব্রেনে, ও আবার একটু বেশি লজিক্যাল, এটা একটা প্রবলেম বা ভালো জানি না আমি, যে যত রাতের দিকে হয় না তত আস্তে আওয়াজও জোরে মনে হয়, যে আস্তে আওয়াজ হচ্ছে কিন্তু ওটা আমরা জোরে শুনতে পাই, কারণ পুরো রাতটা শান্ত নিস্তব্ধ হয়ে যায়। কিন্তু ওটা মুম্বাই, ওখানে নিস্তব্ধ হয় না, যদিও বা একটু আউটস্কার্টস, তাও গাড়ি ঘোড়া চলে মোটামুটি ওখানে, অতটাও শান্ত হয় না। কিন্তু ও ভেবেছে রাত্রির বলে, মানে কম্পারেটিভলি কম আওয়াজ বলে হয়তো আওয়াজটা বেশি জোরে হয়ে যাচ্ছে। তো এবার কি করে, প্রথম 2 থেকে 3 দিন, মানে আমি বললাম এক সপ্তাহ কিন্তু টাইম স্প্যান ছিল তখন, প্রথম 2 থেকে 3 দিন ও এটা শোনে আর ওর এই জিনিসটাকে না বারে বারে মনের ভুল বা ওই চারদিকে মানে ওই কথাটাকে এড়িয়ে যেতে ওটাকে চাইছে। এড়িয়ে যেতে চাইছিল। কিন্তু যখন ও চতুর্থ দিন, মানে ওর মনে হলো এবার ও খুব প্রচণ্ড ডিস্টার্ব ফিল করছিল যে কেন এরকম হচ্ছে। একটা দেখ, রাত্রিবেলা তুই জেগে, প্রথমত আমরা যখন গেম টেম খেলি তো আমরা রাত্রি জেগেই থাকি, তো ও জেগেই থাকে, ও ঘুমাতেও পারছে না, ও তো ঘুমই আসে না, মোরাল অফ দ্য স্টোরি যে আমরা যদি জেগে থাকি আমাদের ঘুম আসে না, তো ওরও রাত্রিরে ঘুম আসে না, ও জেগে আছে। কিন্তু ও শুনতে পাচ্ছে যে হেডফোন পরা, ও গেম খেলছিল তখন, হেডফোন পরা গেমে কিন্তু যথেষ্ট জোরে আওয়াজ হয়, এই হেডফোনের পার করে ওর কানে আওয়াজ শুনতে পাচ্ছে যে ওর মা কি না কি বলছে। ওর মা কিন্তু 2 ঘর দূরে শুয়েছিল, তার জন্যই ও গেম খেলতে পারছিল, কারণ ওর মায়ের শরীর খারাপ, তো তার গেম খেলবে না একদম এক ঘরে বসে, তো ও নিজের কম্পিউটারে গেম খেলছে আর ওর মা দুটো ঘর, মোটামুটি 2 ঘর পার করে গেলে ওর মায়ের ঘর। এখান থেকে কি বলছে সেটা ওর কান অব্দি আসছে হেডফোন পার করে। ওরও প্রচণ্ড ডিস্টার্ব ফিল করছে, না ওদিনকে ও খুব ভয় পেয়ে গেছে। এই ভয়ে পেয়ে যাওয়ার কারণে ও ভেবেছে যে না আজকে যখন, মানে তখনও ওই হতে হতে 4টে বেজে গেছে সকালবেলা, ও ভেবেছে না ব্যাপারটা ঠিক হচ্ছে না, আমি একবার বাবাকে বলবো সকালে এলে। ও জানি না কোইন্সিডেন্টলি বা কিছু একটা এরকম হয়তো হয় যে ওর বাবার ডবল ডিউটি পড়ে গেছে, মানে ওর বাবা নাইট থেকে আর ফেরত আসে, আচ্ছা, মর্নিং শিফট করে তাও ফেরেনি, কারণ মর্নিং শিফট করে ফিরতে তো সময় লাগবে, আবার এসে কিছুক্ষণের জন্য থেকে আবার নাইটে বেরোতে হবে। তো ওর বাবা ওখানেই স্টে করে যায়, মানে হসপিটালে। তো ওদের বোধহয় ওখানে থাকার জায়গা দেয়, এবার হসপিটাল সম্বন্ধে আমার জ্ঞান নেই, কিন্তু হয়তো হসপিটালে থাকার জায়গা দেয় কোথাও, তো ওখানেই থেকে যায়। খাবার দাবার নিয়ে গেছিলো আর বাইরে থেকে কিছু খেয়ে হয়তো থেকে গেছিলো, যাই হোক আমাকে অতটা বলেনি। তোর বাবা আসেনি, তো ওর বাবাকে বলবে কীভাবে বলবে, ফোন করে একবার দুবার বলতে গেছিলো, তারপরে ওর হেজিটেশন ফিল হয়। দেখি বাবাদেরকে আমরা কিছু বলতে গেলে না অনেক সময় হেজিটেট হয়ে যাই, তো ও বলবো এত বড় হয়ে গেছি, আমাদের মায়ের এরকম শরীর খারাপ, বাবা অফিসে টেনশন করবে, আবার টেনশন করবে, তো বলেনি কিছু। এবার ওই দিন করে একটা বুদ্ধি লেগেছে, যদিও বুদ্ধিটা ওর না, মানে আমাদের কয়েকটা বন্ধু মিলে যারা গেম খেলে তারাই ওকে একটা বুদ্ধি, তারা মানে একজন স্পেসিফিক যে ওর খুব ভালো বন্ধু, ওকে একটা বুদ্ধি দিয়েছিল যে তুই রেকর্ড কর ফোনের রেকর্ডারটা অন কর, কারণ আমরা একটু গেমিং টেমিং আছি, তো আমাদের অদ্ভুত টাইপের একটা চলে আর কি মেন্টালিটি। বলছি তুই ফোনে রেকর্ড কর আর ওটাকে তারপর এডিটারে দিয়ে দেখবি, যদি তোর মনে হয় যে এডিটারের ডেসিবেলটা, সাউন্ডের যে ডেসিবেলটা, ওটা যদি উপর দিকে যেতে থাকে তার মানে ওটা কিন্তু তোর মনের ভুল না, ওটা সত্যি আওয়াজটা বাড়ছে। কারণ আমাদের মনের ভুল হতে পারে, আমাদের যে মানে যে কোনো টেকনোলজির জিনিসপত্র ওগুলো তো আর মনের ভুল করবে না, ওগুলো তো সাউন্ডটা বাড়বে। এবারও কি করে, ও কিন্তু ওর মায়ের পাশে গিয়ে রাখেনি, কারণ ওর মায়ের বোধহয় রেডিয়েশন বা কিছু থেকে, মানে ফোন টোন থেকে দূরে থাকতে বলেছিল।
তোর নিজের ঘরেই রেখেছিল, কারণ ও তো শুনতে পেত। ওর নিজের ঘরেই ফোনের রেকর্ডারটা পেছনে চালু করে ও রেখেছিল, নিজের মতো গেম টেম খেলছে। তো প্রথমে যখন মোটামুটি ও চালু করেছিল ওটা 12টার সময়, 12টা থেকে 1:30, 2টো, 2:30 অবধি ওর যেরকম নিজের গেম টেম খেলার আওয়াজ ততটুকুই ও পেয়েছে। কানে যদিও কিন্তু শুনতে পাচ্ছিল, ও বলেছে, মানে ওর ভার্জন অনুযায়ী আচ্ছা। ও শুনতে পাচ্ছিল কানে যে ওর মা কিছু একটা বিড়বিড় করছে, ফোনে আসেনি, ফোনে রেকর্ড হয়নি, যেটাতে রেকর্ড আমি চালু করেছি। ঠিক 3:05, 10 ওরকম ফোনে ধীরে ধীরে যে সাউন্ডের একটা হয় না, কাটার যদি কথা বলে ওরকম উপর নিচে হয় রেকর্ডিংয়ে, ওটা সুর মানে ধীরে ধীরে নড়া চালু হয়েছে। ও তখনও দেখেনি যদিও বা, কারণ যদি 12টা থেকে চালু করে 3 ঘন্টা 4-5 মিনিট হওয়া মানে হচ্ছে ওই 3টে বাজে আর কি। তো 3 ঘন্টা 4-5 মিনিট পরে ওই কাটাটা উপর নিচে হওয়া চালু হয়েছে, একদম মাইল্ড। ও তখনও শুনতে পাচ্ছিল। ও তখন এইটুকুনি ভেবেছে পুরো রাতটা, যখন আমি শুনতে পাচ্ছি পাই, সকালবেলা উঠে তো আমি দেখতেই পাবো সত্যিটা কি। 3:30 নাগাদ তা প্রচণ্ড বেশি জোরে আপ ডাউন হয়েছে। ও পরে শুনতে পেয়েছে, তো ওটাই নয়, কারোর একজনের হাঁটারও আওয়াজ ওটাতে রেকর্ড, হাঁটার আওয়াজ। হাঁটার আওয়াজ, মানে ওর আশেপাশে কেউ একজন হাঁটছে সাউন্ডের সাথে। ও তো গেম খেলছে হেডফোন লাগানো, ওই আওয়াজটা পেয়েছে, হাঁটার আওয়াজ ওর হয়তো কানে আসেনি, কিন্তু ফোনে ফার্স্ট টাইমের জন্য হাঁটার আওয়াজ ও বিশাল ভয় পেয়ে, এতই ভয় পেয়ে গেছে যে ও আর নিজেকে আটকে রাখতে পারেনি। আর ফর্চুনেটলি ওর বাবাও চলে এসেছিলো সকালবেলা। ওর বাবা এসে দেখে, কারণ ও তো 2 দিন ধরে ঘুমাতেই পারেনি, চোখের পোকের তলায় পুরো কালি পড়ে গেছে। ওর বাবা জিজ্ঞেস করছে কী হয়েছে তোর। একেই ওর বাবা প্রথমত হসপিটালে কাজ করে, সেকেন্ড বাড়িতে ক্যান্সার হয়েছে, থার্ড ওর এরকম শরীর খারাপ, কারণ রোগীই তো দেখে যাচ্ছে তার মানে চারদিকে, হ্যাঁ। হসপিটালেও রোগী, ঘরেও রোগী, আবার ওরও শরীর খারাপ। তোর বাবা ফার্স্ট্রেটেড হয়ে গেছিলো প্রচণ্ড বেশি, মানে কী করবো এবার আমি, এটা এরকম ব্যাপার, মানে ইভেন চিল্লে দিয়েছিল যে কী করছিস তুই, শুধু তোর মানে তুই ছিলিস যার উপরে আমি ভরসা করে তোর মাকে রেখে যাচ্ছিলাম, তুই কি করছিস, মানে শুধু চোখের কালি দেখেই এত কিছু হয়ে গেছে, কারণ এতটাই ফ্রাস্ট্রেশন ছিল। আর প্রথম কথা পুরো দিনটাও আসেনি বাড়িতে, রেস্টও পায়নি। তখন ও বলেছে ওর বাবাকে, দেখো আমার সাথে এই হয়েছে, তারপরে রেকর্ডিং শুনি। ও অবাক হয়ে গেছে, মানে এটা কি, কারণ এগুলো তো আমরা স্বপ্নতেও ভাবতে পারি না। যদি এখন আমার সাথে, আমি অবশ্যই ঘটনাটা বলছি, আমার সাথে যদি এরকম হয়ে যায়, এগুলো যে কারোর সাথেই হতো, এটা একটা মানে আমরা শুনছি আমাদের কাছে জিনিসটা গল্পের মতো মনে হয়, বাট ওর কাছে ঘটেছে, ওটার কাছে আমার কাছে গল্পের মতনও মনে হয়নি, কারণ ও যদি নিজে বলতো না ব্যাপারটা, মানে আমি জানি না আমি কতটা বোঝাতে পারছি, ও যখন আমাকে নিজে বলেছিল আমার নিজে ওখানে বসে থেকে ভয় লেগে গেছিল, কাঁপা কাটা দিন, মানে ওর চোখের মধ্যে আমি বুঝতে পারছিলাম যে কতটা ভয় পেয়েছিল ওই সময়টাতে যখন ও আমাকে বলছিল। তো এবার সলিউশন কি, মেনলি ওর বাবা আর ও বসে ডিসকাশন করে সলিউশন। ওর মা এ হাঁটতে পারে না, থার্ড স্টেজ, সলিউশন নিয়ে ডিসকাশন করার সময় ওর মা এসে গেটের সামনে দাঁড়িয়েছে। আমার আবার ভয় লেগেছে, আমার নিজেরই ভয় লাগছে বলতে গিয়ে। হোক, ওর মা নিজে গেটের সামনে এসে দাঁড়িয়েছে, ওরা অতটা খেয়াল, আমি যেরকম তোর সাথে বলছি কথা, ঠিক আছে, ধর ঠিক মিনিটটাতে একটা গেট রয়েছে, যেটার দিকে আমরা অতটা খেয়াল করছি না, আমরা কথা বলছি, সলিউশন নিয়ে কি করা যেতে পারে, কেন আওয়াজ, আর কেউজন দাঁড়িয়ে আছে ওখানে, ভাবলেই গায়ে কাটা দিচ্ছে। ওর মা দাঁড়িয়ে আছে। আর এমনিতেও আমি অতটা জানি না এক্স্যাক্টলি, যেরকম বলেছে ব্রেন ক্যান্সার হয়ে গেছিলো বলে, যে ওর মায়ের ব্রেন মানে মাথাটা না একটুখানি ট্যাম্প খেয়ে যাওয়ার মতো হয় না, ওরকম হয়ে গেছিলো, মানে একদিকটা একটু ডেবে গেছিলো ওর মায়ের, আর পুরো ন্যাড়া হয়ে গেছিলো, কিন্তু একদিকটা ডেবে গেছিলো, মানে পাল্টা বোধহয় একটু ডেবে গেছিলো। তো জিজ্ঞেস, ওরা দুজন মিলে জিজ্ঞেস করছে এখানে কেন, তোমার তো শরীর খারাপ, আবার নিয়ে গেছে যেরকম নর্মালি, মানে শরীর তখনও খারাপ, দাঁড়িয়েছিল, কিন্তু নিয়ে গিয়ে আবার শুয়েছে, সেরকম খুব একটা নড়াচড়া করতে পারছে না। ওরা তখন এটা কিছুক্ষণ বাদে রিয়েলাইজ করতে পারলো যে ওর মা তো গত 3 সপ্তাহ ধরে উঠতেই পারে না বিছানা থেকে, মানে যাবতীয় যত কাজ সব বিছানাতেই, খাবার দাবার থেকে শুরু করে। হঠাৎ করে হেঁটে চলে এলো, আবার যখন ওরা নিয়ে গেল, তখন ওর মায়ের পা অব্দি নড়ছিল না, মানে হয় না যদি
একটুখানি তুলে নিয়ে যাস, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পাটা ঝুলে থাকে, ওরকমই ওর মায়ের পাটা ঝুলেছিল। ওর পায়ে মা পা নাড়াতেও পারছিল না, কিন্তু হেঁটে এতটা দূর এলো কিভাবে? তার জাস্ট মানে সব ঘটনা ঘটার মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা বাদে তারা ওটা রিয়েলাইজ করেছে, কারণ একই ট্রমার মধ্যে পায়ের আওয়াজটা কার? আর ওর মা ওখানে দাঁড়িয়ে। এবার নিজেদের মধ্যে ডিসকাশন ওরা এটা ভাবলো যে আওয়াজটা বাড়ছে, পায়ের আওয়াজও রেকর্ড হয়েছে, তার মানে কি ওর মা এসেছিল রাত্রিবেলা? ওরা দুজনের মধ্যে নিজেরা ডিসকাশন করে ওরা হলো হয়তো হতে পারে, তাহলে দেখতে হবে মানে কি ওর মা নিজেই হেঁটে এসেছিল নাকি কি ব্যাপার আর কি, মোরাল অফ দ্য স্টোরি এটাই। তো তার জন্যে ওরা, যেরকম আমি বললাম, আমাদের কাছে সব রকমের ইকুইপমেন্টস থাকে, আমরা যেহেতু গেম, তোর কাছে একটা ওয়েব ক্যাম ছিল। এতদিন কিন্তু ও শুধু গেম খেলতো, স্ট্রিম টিম করতো না। স্ট্রিম মানে হচ্ছে লাইভ লাইভ আর কি, গেম যেটা খেলছে সেটা দেখানো, এটা করতো না। তো এইবার দেখ, নাইট ডিউটি, তো এবার ওর বাবা তো আর হসপিটালে বলতে পারবে না যে আমার বাড়িতে হ্যাঁ। ভূত এসছে বা কিছু একটা এরকম কিছু, আমি যাবো না। তোর বাবা তো গেছে। ওই দিন কেউ প্রচণ্ড ভয়তে লাইট জ্বালিয়ে রেখেছিল, লাইট বন্ধ করেন, ঘরের মধ্যে উল্টো আরো দুখানা ঠাকুরের ফটো এনে রেখেছিল। শুনতে হাস্যকর লাগলেও কিন্তু ব্যাপারটা প্রচণ্ড ভয়ানক, কারণ ও যতটা ভয় পেয়েছিল আমি ফিল করতে পেরেছি ও যখন আমাকে বলেছে। দুটো ঠাকুরের ছবি এনে রেখেছিল, মানে ফোনের সাউন্ড অন করেছে, রেকর্ডিং, আর ওবিএস বলে একটা জিনিস সফটওয়্যার থাকে যেটার মধ্যে আর কি স্ট্রিম করা হয়, ওটার মধ্যে ক্যামেরাটাকে অন করে রেকর্ডিং অন করে রেখেছে। ও নিজে খুলে রাখেনি সামনে, কারণ ও ভয় পেয়ে যাবে বলে, মানে যদি কেউ সত্যি হেঁটে আসে ভয় পেয়ে যাবে বলে ওটাকে মিনিমাইজ করে রেখেছিল উইন্ডোটাকে, আর ও জাস্ট ক্যামেরা রেকর্ডিংটাকে চালু করে রেখেছে। এবার ও, কেউ গেমটা না খেলতে পারছে না, এটা যদি মনের ভিতরে ভয় থাকে না, সেখানে আর করা যায় না ইয়ে থেকে ইচ্ছে করে। তাও ও জোর করে গেম খেলছে যাতে ওর ভয় না লাগে, মানে ও নিজেকে বিজি রাখার চেষ্টা নিজেকে করছে। বিজি রাখার চেষ্টা করছে। ওই দিন যে ওর সাথে ওরকম হবে এটা হয়তো ও বুঝতে পারেনি। এবার আমরা যে চেয়ারগুলোতে বসি, ওই চেয়ারের তলায় চাকা লাগানো থাকে, গেমিং চেয়ার বা যে কোনো চাকা লাগানো থাকে। গেম খেলতে খেলতে যখনই ও আবার ভাবলো, মনের মধ্যে জোর করে বা ফার্স্ট্রেশনে বলতে পারি, অনেক সময় হয় না যে এত ভয় কিসের, হ্যাঁ, একবার দেখে দেখি কি হয়েছে, দেখা যাবে যা হবে। যখনই ওবিএস মানে মাউসটাকে ধরে ওবিএস এর উপরে আনতে গেছে, মানে যেটাতে রেকর্ড হচ্ছিল, রেকর্ডারটায় ওর চেয়ারটাকে একজন টেনে ধরে যাবে, মানে টেনে পেছন দিকে টেনে দিই। ও বসা থেকে ওর চেয়ারটাকে পেছন দিকে টেনে দিয়েছে। এবার হতেও পারে যে ও হয়তো নিজের পায়ে লেগে এরকম পেছনে চলে গেছে, কিন্তু একজনকে যদি কেউ টানে একটা চেয়ার ধরে, হ্যাঁ, তোর চেয়ার ধরার যে টানার ভিডিওটা ওটা আমি অ্যাড করে দেবো, তো সেটাতে বোঝা যাবে কোথাও না কোথাও যে টানা মানে কি। আর আমার মানে এমনিতেও কেউ না কেউ তো বুঝেছে তাদের লাইফে যদি তাদের চেয়ার ধরে কেউ টেনে থাকে, মিউজিক্যাল চেয়ারও দেখা যায়, চেয়ার ধরে কেউ যদি টানে আর যদি আমি পা দিয়ে ঠেলি, দুটোর মধ্যে ওটার মধ্যে অনেক অনেক তফাৎ বেশি আছে। তফাৎ। কারণ পা দিয়ে ঠেললে ওটা পায়ের ভরে এগোচ্ছে, আর কেউ যদি পেছন দিয়ে টানে আমাদের কিন্তু মিডিল পোর্শনের বডিটা ওটা পেছনে চলে যায়। তো ও বুঝতে পেরেছি কেউ একজন টেনেছে, পেছন দিকে সরে গেল ও, কিন্তু মানে মাউসটাকে নিয়ে তো আনতে হয় ওই ট্যাবের উপর, এনে ঠিক করার আগেই মানে ওটা নড়ে চড়ে গেল, আর খুলতে পারলাম না। ওই যে ভয় পেয়েছে, লাইট তো জ্বালানোই ছিল, ও নিজের মায়ের ঘরে গেছে। ওর মা বের হয়েছে, কিন্তু কথা বলছে না। অন্য দিনগুলো কথা বলতো, ওই দিনকে কিন্তু কোনো আওয়াজ নেই, কথা বলছে না। ও ভয়েতে, এইটা একটা ফ্যাক্ট, এবার জানি না সেটা হয়তো আমি ভুল হতে পারি, যে মুম্বাইতে এই রাস্তাতে থাকলেও সেফ, কারণ ওখানে পেট্রোলিং চলতে থাকে আর কি পুলিশের। তো ঘরের মধ্যে থাকে, হয়তো বেরিয়ে গেছে, বেরিয়ে গেটের জাস্ট বাইরে গিয়ে ও বসেছিল, কারণ ও বলছে, মানে ও ভেবেছে ও ঘরের মধ্যে থাকবে, এরকম একটা ব্যাপার মানে হয়ে যায় অনেক সময়। হ্যাঁ, যে আমি ঘরে থাকতে পারবো না, আমি গেটের বাইরে জাস্ট আসে, যাতে ওর মা যদিও কথা বলতে পারতো না, মানে ওই আর কি কথা বলতো, কিন্তু এমনিতে কথা বলতে পারতো না, যে ডাকা হ্যাঁ। ডাকি বা কিছু, ওই আওয়াজ, ওই জন্যই তো মেন শুরু হয়েছিল। তো ডাকবে, তাও একবার হয় না যে থাকি যদি কখনো দরকার পড়ে। তো বেশি দূরে যেতে পারেনি, ওখানে ছিল জাস্ট গ্রিলটার বাইরে, বা মানে গেটটা ছিল এরকম, তারপর বাইরে গ্রিল থাকে, ওই দুখানাই দিয়ে বসেছে, এত ভয় পেয়েছে যদি ভিতর দিয়ে আবার কেউ টানে, এরকম একটা ব্যাপার। তো বসেছিল যাতে আওয়াজটা অন্তত শুনতে পায়, যদি কেউ ডাকে, মানে ওর মা যদি ডাকে কখন। ওই বসে বসে মানে মোটামুটি তখন 3:45 বা ওরকম কিছু আমাকে যতটা বললো, ওই সময় শুনতে পেলো ওর ঘরের ভিতরে কি একটা দৌড়াচ্ছে, ওর ঘরের ভিতরে, মানে ওই গ্রিল
তার ভিতরে দরজার ভিতরে কেউ একটা দৌড়াচ্ছে। তো এমনিতেই ভয় লেগেছিল। এইবার ও পড়ে গেছে একটা কনফিউশনে যে তোর মা, তো ও ভয়তে ও দেখতেও চাইছিল না যে ওটা কে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু আবার মনের মধ্যে সেটা কি আমার মা, যদি মায়ের আবার কিছু হয়ে যায়। ও ফোন করেছিল একটা পাশের বাড়ির লোককে, মানে মানে আবার মুম্বাইতে কি বলতো যে রিলেটিভস, মানে রিলেটিভস তো নয়, এটাকে নেবার বলে, নেবারসরা না অতটা, মানে আর তার থেকে বড় কথা সবে মাত্র বাড়িটা কিনেছে, তো খুব একটা অত পরিচিতি অত পরিচিতিও নেই। তাও ফোন নাম্বার নিয়ে রেখেছিল, ওই হয় না যে শেয়ার করে রাখে যদি কখনো প্রবলেম হয়। করেছিল, ওর নেবার আসে, ওর নেবার ঢুকতে চায় না ঘরের ভিতরে। ও নেবারকে বললো যে আমাদের সাথে এটা হয়েছে না, এইমাত্র আমি একটা আওয়াজ পেলাম, কে যেন একটা দৌড়াচ্ছে, বোধহয় চোর, মানে আর ডাইরেক্ট বলতে পারবে না ওরকম যেরকম দেখেছে। বলছি কি মনে হয় চোর ঢুকে যাবে, আপনি একটু আসুন না। বলছে না না তুমি যাও, আমি পেছনে দাঁড়াচ্ছি। উনি আবার টর্চ নিয়ে এসেছিল। আচ্ছা, মানে ভেবেছে যে না টর্চ নিয়ে এসেছিল, ভেবেছে যে কারেন্ট চলে গেছে বা অন্ধকার। ও বলছে নর্মালি কারেন্ট যায়নি, অন্ধকারও হয়নি। কোনো নেবারটা অদ্ভুত ভাবে বলছে যে কারেন্ট যায়নি। ও হয় না, মানে যে জানে যে কারেন্ট যেতেই পারে, এরকম একটা ব্যাপার, কারেন্ট যায়নি। ও আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি বাইরে দাঁড়াচ্ছি। ও বলছে আমি একা যাবো, আপনিও চলুন না। বলছে না না তুমি যাও না, যদি বেরোতে যায় চোরটা তাহলে আমি ধরবো, মানে অ্যাভয়েড করছে আর কি, এড়িয়ে যেতে চাইছে। তো নেবারটা বাইরে দাঁড়ায় আর ও ভেতরে ঢুকে দেখে সব কিছু জিনিসপত্র, আর ওর ইভেন যে গেমিংয়ের মানে চেয়ারটা ওটাও পড়ে রয়েছে মাটিতে। এটা ওর মায়ের পক্ষে করা ইম্পসিবল। ওই রকম হেলথ ইস্যুস সাথে একটা ভারী চেয়ারকে তুলে ফেলে দেওয়া, আবার চাকার লাগানো চেয়ার কিন্তু উল্টানো আরো বেশি কঠিন, আবার সাইড ওয়াইজ পড়েছে, এমন না যে উল্টো দিকে পড়ে, সাইড ওয়াইজ পড়ে, আরো কঠিন ওটাও করা। দেখেছে পড়ে রয়েছে, মনিটর উল্টো পাল্টা হয়ে রয়েছে, মানে উল্টে রয়েছে আর কি, আর রেকর্ডিং বন্ধ হয়ে গেছে। মানে রেকর্ডিং বন্ধ হয়ে গেছে কারণ একটা লাইট জ্বলে ক্যামেরার, ওই ক্যামেরাগুলোর পাশে, ওটা বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, এবার তখন ও বাইরে এসে ওর যে নেবারটা ওকে বলে দেখো ভেতরে এরকম হয়েছে, কেউ মনে হয় ছিল। ওই যে নেবারটা শুনলো কেউ মনে হয় ছিল, নেবারটা বললো আমাকে আর নেক্সট টাইম থেকে ফোন করবে না তো এরকম রাত্রিবেলা মাঝরাতে, তুমি ইয়ার কি মারছো, আমি যাই। ওরকম ভাবে যাওয়ার সময় টর্চটাকে ওর গেটের সামনে, মানে একটা গেট তো এরকম হয়, তারপরে আর একটা গেট হয়, ওই গেটের উপরে রেখে দিয়ে চলে গেল টর্চ, মানে ইচ্ছে করি হয় না, ওর দিকে তাকিয়ে এবার টর্চটা রেখে দিয়ে চলে গেল, যেন মনে হয় কারেন্ট যাবে আর ওটা ওর লাগবে, এরকম একটা ব্যাপার। মানে ও যেন মনে হচ্ছে ওনার জানা হ্যাঁ জিনিসটা। হ্যাঁ, মানে ও তখন অতটা রিয়েলাইজ করেন যে কি জন্যে, কারণ ওটা তখনও হয়নি, ওই দিনকেও হয়নি ওর সাথে। তো সময়টা কেটে গেছে, ওর বাবাকে বলেছে যে দেখো আমি আর থাকতে পারছি না এরকম ভাবে একা, আর ইভেনচুয়ালি তখন পুরো সপ্তাহটা শেষ হয়ে যায় আর ওর বাবার শিফটও চেঞ্জ হয়ে যায়। ওর বাবার শিফট চেঞ্জ হয়ে এবার মর্নিং হয়ে গেছিলো। তো এবার মাঝখানে একটা গ্যাপ থাকে, ওর বাবার একটা ছুটি থাকে সোমবার করে। তো সেই সোমবারের ছুটিতে ওর বাবা বললো দেখ এরকম প্রবলেম যখন, আগে প্রথমে ডাক্তার দেখাই। ওর বাবা ওই দিকের লোকেরা না একটুখানি আর কি ওইসব ভূত ফুত দিকে ভাবার আগেও, মানে ভাবে তো অবশ্যই, কারণ ওরকম হেঁটে এসছে, সেটা কোথাও না কোথাও চলছিল, কিন্তু তাও একবার ডাক্তার দেখায় যে কোনো রকম চান্স আছে কিনা যে ওর মা হয়তো ভালো হয়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, যার জন্য হয়তো হাঁটতে হাঁটতে পারছে, কিন্তু কিছু কিছু সময়ের জন্য তো একটা ভেতরে আশা তো থাকেই, কারণ তার স্ত্রী আবার মানে এরকম চলে যাচ্ছে, সে বুঝতে পারছে, তাও একটা লাস্ট চেষ্টা যদি হয়তো ঠিক হয়ে গেছে এতদিনের। তো ডাক্তার দেখিয়ে চেক আপ টেক আপ করানোতে বলে যে না কিছু ব্যাপার নেই, ঠিক হয়নি আর কি। তো তারপরে ওরা মোটামুটি ক্লিয়ার হয়ে যায়। আবার আর একটা ডাক্তার ছিল যে হচ্ছিল আমি সাইকোলজিস্ট বলে হয়তো সেই ডাক্তারদের যারা একটুখানি মাথার প্রবলেম, সাইকোলজিস্ট বলে। তো সেই সাইকোলজিস্ট থেকেও দেখাতে হতো, কারণ প্রথম যখন ধরা পড়েছিল তখন ওর মায়ের ট্রিটমেন্টের জন্য একটু সাইকোলজিস্টেরও হয়তো দরকার পড়েছিল। তো সেই সাইকোলজিস্টকে জিজ্ঞেস করেছিল যে দেখুন এরকম হচ্ছে, কিরকম কথা বলছে, বা সাইকোলজিস্ট তখন বলে দেখুন অনেক সময় হয় এরকম, কারোর যদি ব্রেন ক্যান্সার হয়, বাট ওগুলো খুব রেয়ার যে ওটা থার্ড স্টেজে গিয়ে এরকম কথা বলতে পারবে, কারণ যেই ভেন্সগুলো বা যেই জায়গাটা পোর্শন অফ ব্রেন
আমাদের কথা বলতে বা ভাবতে কাজে লাগে, এই জায়গাগুলোই তো ওনার ক্যান্সারাস মানে হয়ে গেছে আর কি। তো সেই উনি তো বলতে পারার কোনো কথাই নেই। উনি একটা নাম্বার দেন, বললেন দেখুন আমার মনে হয় আমার থেকে এনার সাথে কথা বলাটা বেশি জরুরি। এবার উনি জিজ্ঞেস করেছে এটা কে, বলছে আপনি এত প্রশ্ন করবেন না, আমি যেটুকুনি বলছি, কারণ আমি এই বিষয়ে বেশি বলতে পারবো না, আপনি একবার এনার সাথে কন্ট্যাক্ট করুন। কন্ট্যাক্ট করে, সেটা একজন মহিলা ছিল। কন্ট্যাক্ট করে, তাকে বলে যে আমার স্ত্রীর এরকম এরকম হেলথ ইস্যুস। উনি তো ভেবেছে ডাক্তার এই নাম্বার দিয়েছে, হেলথ ইস্যুস হয়েছে, তো এই স্টেজ, মানে প্রচণ্ড টেকনিক্যালি বলেছে যে এরকম এরকম স্টেজ, এই প্রবলেম। তখন ওই পার থেকে মহিলাটি বলেন যে দেখুন আমি অত বুঝি না আপনি কি বলছেন, এত টেকনিক্যাল জিনিস, আপনি আমাকে সোজাসুজি বলুন যে কি হয়েছে ঘটনাটা বা কি প্রবলেম। উনি পুরোটা বলেনি, শুধু বলেছে রাত্রিবেলা কেমন কথা বলতে থাকে নিজে নিজেই, আওয়াজটা যত রাত যায় তত বাড়তে থাকে। আর আমি দেখলাম যে হঠাৎ হঠাৎ করে যখন কিছু ওকে নিয়ে ডিসকাশন করা হয় বা এই প্রবলেমটা নিয়ে ডিসকাশন করা হয়, কখনো কখনো একবার দুবার আমাদের হঠাৎ করে হেঁটে চলে এসেছিল। আচ্ছা। এবার এখানে উনি বলে, এবার যে মহিলাটি উনি বলছেন দেখুন এই মাসটাতে আমি যেতে পারবো না, মাসের শেষের দিক ছিল আর কি, এই মাসে আমি যেতে পারবো না, 3-4 দিন আমার কিছু কাজ আছে, কিন্তু আমি পরের মাসে শুরুর 3 তারিখ যাবো। বলছে ঠিক আছে আপনি আসুন, বাট আপনি বললেন আপনি টেকনিক্যাল জিনিস বোঝেন না, তাহলে আপনি কি করবেন, মানে জিজ্ঞেস করেছে আর কি। হ্যাঁ, কারণ ওরা তো আবার দেখবি ওই সাইডের লোকেরা না টাকা পয়সা খরচা করার আগে অনেক ভাবে ভাবনা চিন্তা কর। যে আমি কাকে দিচ্ছি, কেন দিচ্ছি, কি কারণ। আর ভালো অ্যামাউন্ট মানে বলেছিল আর কি। যে উনি বলছে যে দেখুন এত কথা যদি আপনার জিজ্ঞেস করতে হয় তাহলে আমি আর আসছি না, আপনার যদি মনে হয় যে আপনি কাজ করাবেন বা কিছু, তাহলে আমি আসবো আগে, দেখবো, তারপর আমি আপনার সাথে কথা বলবো, এই নিয়ে আমি বেশি কথা বলতে পারবো। আর এটাও বলেছিল যে আপনি এই নিয়ে ঘরের মধ্যে বা বাড়ির মধ্যে বেশি আলোচনা করবেন না, যে আপনি কি সলিউশন বা কিছু, এতে আপনার যে স্ত্রী তার হেলথ আরও খারাপ হতে পারে। এবার সেই শুনে তারা আলোচনা করেনি। আর আশেপাশেই একটা ক্যাফে ছিল, ওখানে ক্যাফে বেশ ভালোই আছে, বেশিগুলো ক্যাফে আছে। এবার ওরা ক্যাফেতে গেছিলো, আর ক্যাফেতে গিয়ে ওর বাবা ওকে জিজ্ঞেস করে যে, কারণ ওর বাবা ছিল না অতদিন, রাত্রির বেলা করে ও দেখেছে, ওকে জিজ্ঞেস করে যে তোর কি মনে হয়। এবার দেখ আমার বয়সী হলেও এখন যেরকম আমরা এই ঘটনাটা শেয়ার করছি, তো ও কোথাও না কোথাও মানতো, ও প্রচণ্ড স্পিরিচুয়াল ছিল। আর ঠিক ওই কারণেই মানে এই যে আমরা কাজ করি একসাথে, এটাতে দেখা পরে হয়, তার আগে দেখা হয়েছিল স্পিরিচুয়াল কিছু কারণে। ওরও ওই হয় না যে সাইডে কাউকে একজনকে রাখে, যাকে জিজ্ঞেস টিজ্ঞেস করে আর কি, এরকম ওই সময় আমার সাথে দেখা হয়েছিল। যাই হোক, তো ওর বাবাকে বলে দেখো হতে পারে আমি খুব ইললজিক্যাল সাউন্ড করতে পারি তোমার কাছে, কারণ ওই যেরকম বললাম যে বাবাদেরকে বলতে গেলে কিন্তু একটা হেজিটেশন থেকেই যায়, তো আবার নিজেকে ও লজিক্যাল আর ওর মাথা খারাপ হয়ে যায়নি সেটাকে ঠিক করে রাখার জন্য ও এটাই এইভাবে বলেছে যে দেখো তোমার হয়তো ইললজিক্যাল লাগতে পারে এই ব্যাপারটা, কারণ কিন্তু আমি তো ছিলাম বাড়িতে, আমার মনেই হয়নি যে ওটা মা বা মা এরকম করতে পারে। যে তুমিও দেখো যে মা এতদিন হাঁটতে পারতো না 3 সপ্তাহ ধরে, হঠাৎ করে হেঁটে যখন আমরা কথা বলছি এই সলিউশন কি বার করবো বা এসব নিয়ে, তখন মা হঠাৎ করে গেটের সামনে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে কীভাবে। আর যখন আমরা নিয়েও গেলাম তখনও হচ্ছে না, তখন ওর বাবা বলছে দেখ এগুলো তো আমি দেখেছি, তুই নতুন কিছু বলতো ওর কি মনে হয়। তো বলছে আমারও এটাই মনে হচ্ছে যে এটা মা নয়। সেম জিনিস ওর বাবাও বলছে, আমিও সেটাই বলছি, বাট তোর কি কিছু মনে হচ্ছে এরকম কিছু যে তুই রিসার্চ করেছিস বা কিছু। কারণ ও যে এইসব এরকম ধরনের ঘটনাগুলো শোনে আর কি, মানে পিসিডিসিতে, তো ওর বাবাই হয় না পেছন থেকে দেখেই নেয় প্যারেন্টসরা যে কী করছে, একবার দেখে যায় ওরকম একটা ব্যাপার। তো ওর বাবা জানে যে ও এরকম টাইপের ঘটনা টটনা রিসার্চ টিসার্চ করে। তো ও বলেছে যে দেখো মায়ের যখন শরীর খারাপ হলো তখনও কিন্তু এরকম কোনো সিমটম আগে থেকে ছিল না, হঠাৎ করে ধরা পড়ল, আবার এরকম আওয়াজ হওয়া চালু হয়েছে, মা নিজে হেঁটে থেকে চলে এসছে। আমার মনে হচ্ছে এটা কোনো এমন জিনিস মায়ের উপরে ভর করেছে বা মায়ের সাথে হচ্ছে, এটার জন্যে মায়ের এরকম অবস্থা। আর সেটা হয়তো আমাদেরকে এখানে মানে মানে এখানে থাকতে দিতে চাইছে না। তখনও পুরোপুরি ক্লিয়ারলি বোঝেনি যে ওটা বাড়ির মধ্যে কোনো পুরনো ঘটনার জন্যে এই জিনিসগুলো হচ্ছে। এবার যেরকম আমি বললাম যে ওই 3 তারিখ আসার কথা, কিন্তু তার আগে ওর বাবাকে এটাও জানায় যে আমি একজনকে পাশের বাড়ি থেকে ডেকেছিলাম, যে আমাকে এরকম কথা শুনিয়ে চলে গেল। তো ওর বাবা ওকে বলে যে
তখন ডেকে চলে গেছে, মানে এটা কিন্তু এটার পেছনে লজিকও রয়েছে। ওর বাবা ওকে এইভাবে বলে যে এটার পেছনে লজিকও রয়েছে, তুই রাত্রিবেলা একজনকে ডেকেছিস, মানে ওর বাবা অতটা স্বাভাবিক ব্যাপার। সেই হিসেবে, কারণ যে সামনে থেকে দেখে না সিচুয়েশনসগুলো, সে কিন্তু ওটাকে একটা বোঝায় আর কি। মানে যার অরিজিনালি কষ্ট হয়, জীবনে দুঃখ থাকে, তাকে কিন্তু সবাই বোঝাতে আসে, কিন্তু তার জীবনের কি দুঃখটা কেন হচ্ছে এটা বোঝাটা কিন্তু সবার জন্য পসিবল নয়, কারণ তার পিওভিটাই পুরো আলাদা। সেরকমই ওর বাবা ওকে বলে, দেখ ওরকম হতেই পারে, এটা লজিক্যাল ব্যাপার, এটা সবাই বুঝতে পারছে, মাঝরাতে কাউকে ডাকলে সে ইরিটেট হতেই পারে এইসব জিনিস থেকে। কিন্তু ও তারপরে এটাও বললো ওর বাবাকে যে ওর টর্চটা না রেখে দিয়ে গেল আমার দিকে তাকিয়ে। ওর বাবা বলছে যে টর্চটা রেখে দিয়ে গেছে মানে তুই কি এখন সব কিছুতেই কারণ খুঁজবি নাকি, যে টর্চ রেখে দিয়ে গেছে মানে কিছু একটা প্রবলেম। জানে না যে পরের দিনকেই ও সেটার প্রুফটা পাবে আর কি, মানে ওর বাবাও পাবে ও পাবে, দুজনেই টর্চটা কেন রেখে দিয়ে গেছে। পরের দিন রাত হয়, এইবার ভয়টা একটু কম, কারণ বাবা যখন সাথে থাকে, আছে বাড়িতে, বাবার যতই বয়স হয়ে যাক বাবা হচ্ছে বাবা, তো ওই মানে ওর ভয়টা- সাথে একজন হ্যাঁ, কেউ আছে, ওর সাথেও কেউ একজন আছে, আর বাবা বলে যে এই ব্যাপারটা না, সেটা একটা আলাদা স্ট্রং ব্যাপার তৈরি করে দেয়। তো সেরকমই তোর বাবা আছে, আর ওর বাবা ওর মায়ের সাথেই ছিল। এবার ওর বাবা তো অবভিয়াসলি গেম টেম খেলেন, তো ও নিজের ঘরে চালাচ্ছে, ওর বাবা আর ওর মা শুয়ে রয়েছে। তো আজকে কোনো রেকর্ডিং টেকর্ডিং কিছুই অন করেন, কারণ ও ভেবেছে যখন মা শুয়েই থাকবে, তো যদি কিছু হয় বাবাও হয়তো শুনতে পাবে আর কি। আবার আওয়াজ, হেডফোনের ভেতরে আওয়াজ। এই ওই দিনকে কিন্তু ও বেশ নর্মালি ক্যাজুয়ালি গেম খেলতো, মানে অনেকদিন বাদেও খুশি হয় না মনের ভেতর থেকে, যে আহ এতদিন পরে একটু শান্তি পেলাম, ওর একটা ব্যাপার ওরকম একটা ওর মধ্যে হয়েছিল। তো গেম খেলতে বসেছিল খুব ভালো মজা আনন্দ করে আর কি। তো এই সময় আবার শুনতে পায় আওয়াজ, শুনে ইনস্ট্যান্ট ও 2 মিনিট ভাবেও নি, ও গিয়ে ওর বাবাকে বলে, কারণ ওর বাবা রয়েছে, ওর বাবাকে জিজ্ঞেস করতে গেছে। আর আজকে তো বাবা আছে বলে ঘরের মধ্যে ওখানে দমটাও আছে, বাইরে গিয়ে দেখি, তো বাইরে দিয়ে পুরো গিয়ে ওই দুটো ঘর পার করে ওর বাবাকে বলে, দেখো আমার এরকম। বাবা বলে, না তোর মা তো কোনো কথাই বলেনি। তখন পুরোপুরি ক্লিয়ার ব্যাপারটা, শুধু ব্যাপারটা ওর মা প্রবলেম নয়, মায়ের বাইরেও কিছু না কিছু রয়েছে, বা মায়ের উপরে শুধু ভর করেছে মানে যে মায়ের মধ্যেই রয়েছে সেরকম না, ব্যাপারটা বাইরেও আছে। আর হয়তো হয়তো পায়ের আওয়াজটাও ওটা মায়ের ছিল, এরকম দাম দাম করে দৌড়ে যাওয়ার। তখন ও গেম ফেম তো শেষ, ও ওর মা শুয়ে রয়েছে, ওর বাবা আর ও বসে আছে, মানে মানে একটা টেনশনের মুহূর্ত হলে কেউ কারোর ঘুম আসে না, সে শুতেও পারছে না, বসে আছে, হঠাৎ করে লাইট অফ, পুরো বাড়ির লাইটটা অফ। ওরা ভেবেছে কারেন্ট গেছে, তো বাইরে থেকে জানলার বাইরে দেখা যাচ্ছে লাইট জ্বলছে, বা রাস্তার লাইট অনেক সময় জ্বলে, গেছে, বাড়ির লাইটটা গেছে কিন্তু তাও রাস্তার লাইট দেখতে পেয়েছে, যে রাস্তার লাইট জ্বলছে। অনেক সময় হয় এরকম যে রাস্তার লাইট জ্বলছে কিন্তু বাড়ির ভিতরের যে ফেসগুলো হয় ওগুলো গেছে। আবার আরেকটু উকি দিয়ে যখন ও দেখলো, ওর পাশের বাড়িগুলোতেও লাইটটা জ্বলছে। খালি পার্টিকুলার এবার ও বুঝতে পেরেছে ওদের বাড়িতে কারেন্ট নেই, আওয়াজটা এতক্ষণ ধরে শুধু ও শুনতে পাচ্ছে, তার আগে অব্দি, কারেন্টটা যাওয়ার আগে অব্দি বাবাও শুনতে পাচ্ছে। ওর মা ওর সামনে, বাবা মানে শুয়ে রয়েছে, ওর মায়ের গলার মতনই আওয়াজ, বুঝতে পারছে না কি বলছে, কিন্তু কিছুটা বলছে। ওর মা কথা বলছে না, কিন্তু আওয়াজটা ওরা শুনতে পাচ্ছে যে ওর মায়ের গলা থেকে একজন মানে কিছু একটা বলছে আর কি, সেটাও বুঝতে পারছে না কি বলছে। আওয়াজটা ধীরে 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 ধীরে, কেউ যদি দূর থেকে কাছে আসে, ধর দূর থেকে কাছে আসছে একটা বোঝা যায় না, আওয়াজটা বাড়তে থাকে, এরকমভাবে আওয়াজটা বাড়তে 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 এমন মনে হলো ওদের, ওদের খাটটা এরকম এরকম আমাকে ছবি দেখিয়েছিল। এবার ছবি শেয়ার করা যাবে না কারণ পারমিশন দেয়নি, তো খাটটা এইরকম। ওর মা মানে এদিকে শুয়ে রয়েছে, ওরা খুবই ভয় পেয়েছিল। ওর মা ওই দিকটাতেই শুয়ে থাকতো, কারণ যেহেতু কাজ করাতে, আর যেরকম বলেছিলাম যে ওর মা অতটা নড়তে চড়তে পারে না, তো তার জন্য কি হয়েছিল যে পটি বা যেগুলো ইউরিনাল কাজগুলো সেগুলো করাতো, তো সুবিধা হতো সাইডে তোয়ালে, মানে সাইডে কিন্তু ব্যারিকেড করা টাইপস। তোর বাবা আর ও এরকম পাঁচিলের
একটা পাঁচিল, কোনো জানলা টালনাও নেই। আস্তে 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 মনে হলো হাটের সামনেটাতে মানে পুরো উধাও হয়ে গেল। মানে সাউন্ডটা আসছে, পায়ের আওয়াজ নেই, কিন্তু শুধু সাউন্ডটা বাড়তে 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 এসে হাটের সামনেটা মনে হয় শেষ হয়ে গেল। আর পাঁচিলের বাড়ি থেকে দামা করে বাড়ি মারছে। জাস্ট পাঁচিলটা, যেটা পাঁচিলটার বাইরেই মানে একদম খোলা জায়গাটা, কয়েকজন বাড়ি মার। ওই সময়তে ওদের যা অবস্থা, ফোনের লাইট জ্বলছে না। ফোন আছে, ফোনের টর্চ জ্বলছে না। অনেক সময় কি হয়, ফোনে যখন আমরা ক্যামেরা অন করে রাখি তখন কিন্তু টর্চ জ্বলে না একসাথে। ওদের ফোনের ক্যামেরাও অন নেই, কিন্তু তাও টর্চ জ্বলছে না, কোনো ফোনের টর্চ জ্বলছে না, দুটোর মধ্যে একটা। আর ফর্চুনেটলি ওই দিনকে ওরা আরেকটা ছোট ফোনগুলো হয় না, যেরকম ছোট ফোন, কিপ্যাড মোবাইল, কিপ্যাড ফোন, ওইগুলো রেখেছিল, ওইটার জ্বলেছে, অন্যগুলো জ্বলছিল না। ওর মায়ের থেকে ফোন দূরে রাখার কথা বলেছিল, তার সত্ত্বেও ওরা এতটা ভয় পেয়েছিল যে ওরা ওই দিনকে ফোন নিয়ে বসেছিল, তারপরেও এইরকম সিচুয়েশন আর ফোনেরই লাইট জ্বলছে। ওর কিপ্যাডের ফোনের লাইট জ্বালিয়ে দুজন মিলেই একসাথে গেছে, কারণ মনের মধ্যে তো, কারণ ওরকম অন্ধকার, বাইরে আওয়াজ, ওদেরকে যেতে হবে, কারণ ওরা বুঝে গেছে ওখানে বসে থাকলে সারা রাত ওদেরকে এটা হচ্ছে ভয় দেখাবে। ফিরিয়ে দুজনে একসাথেই যাচ্ছে, কারণ একটা ছোট টর্চ বললাম, একদমই কম আলো, মানে একদম দেখা যায় না ওরকম টাইপের বরাবর। হ্যাঁ, তাও ওটা যাচ্ছে এরকম যেতে যেতে মোমবাতি খুঁজতে। ওর বাবা আরো ফোনটা কিন্তু ছিল ওর হাতে, ওর বাবা পেছনে আসে, মোমবাতিও পেয়েছে, পেছন ঘুরে দেখে কেউ নেই, ওর বাবাও নেই। পেছন ঘুরে ওর বাবা অবধি নেই ওখানে। এবার জিজ্ঞেস করছে, বাবা কোথায় তুমি? তখন বলছে, এই তো আমি বসে আছি। ও বলছে, ঠিক আছে আস। ও গিয়ে দেখে ওখানে ওর বাবা নেই, যেখান থেকে আওয়াজ আসছে। তারপর ও দৌড়েছে ওর মায়ের ঘরের দিকে, যেখান থেকে রান্নাঘরে এসেছিল মোমবাতিটা নিতে, ওখান থেকে দৌড়েছে। মানে একটা সরু মতো একটা জায়গা, হ্যাঁ না, অনেক সময় একটা সরু জায়গা থাকে, সিঁড়ি বাদিকে পড়ছে একটা, ওইগুলো দিয়ে দৌড় দিয়েছে। তখন সিঁড়িটা এরকম সাপ করেও পার করলো, দৌড়ে স্পিডে গেলে যেন পার করলো, মনে হলো সিঁড়ি থেকে একটা দাঁড়িয়ে আছে। মানে ও জাস্ট সিঁড়িটা এখানে দৌড়ে পার করেছে, দেখছে মানে দেখতে তো পাইনি, ওটা বুঝতে পারলো কেউ একটা সিঁড়িতে দাঁড়িয়ে আছে। এবার ওখানে অনেক সময় বাড়িগুলো প্লটে বিক্রি হয়, ওরটা আলাদা বিক্রি হয়, নিচটা আলাদা বিক্রি হয়, কারণ ওখানে খুব কম বাড়ি পাওয়া যায় আর কি, আর অনেকটা কস্টলি হয়, তার জন্য এরকমভাবে বিক্রি হয়। তো উপরে মানে সিঁড়ি থেকে যে উপরে যাওয়ার ব্যাপারটা, ওই উপরে গেলে অন্যদের বিল্ডিং, মানে একসাথে তো একজন বানিয়েছিল, সে দুরকমভাবে ভাগ করেছে, কিন্তু ওই জায়গাটা বন্ধ, মানে বিল্ডিং অন্যদের নয়, ঘরটা ওই জায়গাটা খালি থাকে, উপরটা খালি থাকে, গেটটা বন্ধ করা, কারণ যে ওনার ছিল এর আগে, সে শুধু নিচটা বিক্রি করে গেটটাকে বন্ধ করে দিয়ে গেছে আর কি, সিল্ড নয়, কিন্তু দুটো দরজা দিয়ে বন্ধ করে। ফাট করে বেরিয়ে গেল, ওখানে কেউ একজন দাঁড়িয়ে আছে এরকম। ও গিয়ে ওর মায়ের পাশে বসে, আর ও ডাকছে চলে চলে, বাবা কখন আসবে, কোথায় তুমি? ওর বাবার আওয়াজ শোনা যাচ্ছে, বাবা বলছে, এই তো আমি এখানে বসে আছি। কিন্তু ওর বাবাকে কিন্তু তখন অব্দি ও দেখতে পায়নি, ও দেখতেই পায়নি। মোটামুটি ঠিক 5 থেকে 7 মিনিট বাদে ওর বাবা নিজে নিজেই হেঁটে হেঁটে এলো, আর ওকে বলছে যে, তুই আমার সাথে গেছিলি এটা নিয়ে, তুই দাঁড়াবি তো আমার জন্য, তুই চলে এলি এরকম। তখন ও বলছে, তুমি তো আমাকে বলছিলে তুমি কোথাও একটা বসেছিলে, কিন্তু তোমার আওয়াজ পাচ্ছিলাম, আমি দেখতে পাচ্ছিলাম। তখন বলছে, আমি বসেছিলাম না, আমি তোর পেছন থেকে, মানে বাথরুম আর ওদের রান্নাঘরটা পাশাপাশি ছিল, তো আমি বাথরুমে গেছিলাম, আমি তোকে ইভেন বলেও গেলাম পেছন দিয়ে যে আমি বাথরুমে যাচ্ছি, তুই এখান থেকে নিয়ে আমার জন্য দাঁড়াবি, কারণ ওর বাবাও তো ভয় পেয়ে গেছে, আমার জন্য দাঁড়াবি, স্বাভাবিক ব্যাপারটা। আর ওখানে মানে ওর বাবার আওয়াজ করে কেউ একজন ওকে বলছিল, ওইটা ওর বাবা শুনতে পায়নি, আবার ওর বাবা যে ওকে ডাকছিল সেটাও ও শুনতে পায়নি। মানে মাঝখানে দুজনের মধ্যে আওয়াজটা ব্লক হয়ে গেছিল, মানে কোনো একটা ব্লকেজ টাইপের তৈরি হয়েছিল। তারপরে দুজন মিলে বসে রয়েছে এখনো, কারণ ভয় তো মানে আলাদাই লেভেলের, আর তার মধ্যে সামনে মা শুয়ে রয়েছে, কিন্তু তখন তার মাকে দেখেও এখন ভয়। মায়ের আওয়াজ নিয়ে কেউ একজন কথা বলছে, মা সামনে শুয়ে আছে, কথা বলছে না,
আবার সেই মাই কিছুদিন মানে একদিন আগে না 1.5 দিন আগে ওদের কথা শোনার সময় গেটের সামনে দাঁড়িয়েছিল। তো ওরা মানে ওদের যে সিচুয়েশনটা এতটাই খারাপ হয়ে গেছিল, মানে আলাদা লেভেলের খারাপ। ধীরে ধীরে সকাল হয়, কটা বাজে 4টে, তার মাঝখানে আরেকবার যে জায়গাটা আমি ভুলে গেছিলাম, ওর বাবা আরও বসে থাকে মানে রাত পুরো 8:30টায়। আর ওর বাবা ওকে বলছিল যে তুই একটু জল খেয়ে নে, কারণ হয় না ডিহাইড্রেটেড হয়ে যায় অনেক, তুই একটু জল খেয়ে নে। ও বলছে আমি জল খাবো। মানে এই নিয়ে একটা নোক জোক মানে হয় না, মানে অদ্ভুত টাইপের ডিসকাশন আর কি। জলের বোতলটা নিচে ছিল, বলছে জল খেয়ে নে, এরকম বলছিল ওর বাবা। কারণ ওর বাবা কোনাটাতে বসেছিল, ও বসেছিল সাইডের দিকে, বলছে নিচে দেখ জল রাখা আছে, ওটা খা, নইলে তোর শরীর খারাপ হয়ে যাবে। এরকম ভাবে নর্মালি সকালবেলা তখন 4:30 বাজে, 4:30-5টা ওরকম। ও দেখলো যে ওর বাবার মোটামুটি ঘুম পেয়েছে, ওর বাবা দিয়ে চোখ বন্ধ করে শুয়ে পড়ে গেল। ও বুঝতে পেরেছে টায়ার্ড খুব। আর সকালবেলার দিক হলে আর ওরকম কিছু হতো না। তো সেই নিয়ে ওরও মোটামুটি ভয়টা তখন কেটে গেছে, কিন্তু এইটুখানি বুঝতে পেরে গেছে যে বাড়িটা ঠিক নয় এখন মানে থাকার জন্য। তখন বাইরে গেছে। যেরকম হয় সকালবেলা যে এত প্রবলেমের পর একটু ঠান্ডা হাওয়া হয় না সকালের, ভোরের ঠান্ডা হাওয়াটা, সেটা খেতে নিজেকে ফ্রেশ করার জন্য বাইরে দেখে ওর বাবা যেখানেটাতে ও আগের দিন বসেছিল সেখানে। মানে ওর বাবা রুমে ছিল না। আর যখন ফেরত আসে সে দেখে ওই জলের বোতলে জল ছিল না, ভিনিগার ছিল। মানে ওটা ভিনিগারের বোতল ছিল, জলের বোতলে দিয়ে। আর ওর ভেতরে ওর বাবাও ছিল না, যে এরম ভাবে কান দিয়ে শুয়েছে, শুধু ওর মা ছিল। এবার তারপরে এই সিচুয়েশনটা মানে ভয় লাগছে এখন। তো এবার ব্যাপারটা হচ্ছে এই সিচুয়েশনটা যখন ফাইনালি ওই মহিলাটা যার আসার কথা ছিল 3 তারিখ সে আসে, সে ঢুকতেই বলে দেয় যে এই বাড়ির যারা আশেপাশে আগে থাকতো তাদেরকে ডাকুন। ঢুকতেই মানে একটা পা ফেলেছে, বলছে আগে তাদেরকে ডাকুন, তাহলে আমি কিন্তু কিছু বলতে পারবো না। আমার বন্ধু দুবারের জন্য ভাবেনি তাকে ডেকেছে যে টর্চ নিয়ে এসে বাইরে রেখে দিয়ে চলে। দুবারের জন্য ভাবেনি, ওকে এত অপমান করেছিল তারপরেও ভাবেনি, আবার ডাকতে গেছে। বলছে আমরা একজনকে ডেকেছি, সে বললো যে তারা এই বাড়ির সম্পর্কে জানে, তাকে ডাকতে। আমার মনে হয় আপনি হয়তো কিছু জানেন, আপনি একটু আসুন। কিছুতেই আসবে না, কিছুতে মানে তাকে কিছু করে বাড়ির ওনার নিজের বাড়ি থেকে বার করা যাচ্ছে না এমন অবস্থা। তারপরে এই মহিলাটা বললো ঠিক আছে যদি না আসতে চান আমি গিয়ে শুনছি। মহিলাটাকে ঘরে ঢুকতে দেয়নি, মানে ভেতর থেকে বাইরে, মানে ওই হয় না এখানে যা দরজা দাঁড়িয়ে ওরা কথা বলে। ওই বাড়িটাতে মোটামুটি 10 থেকে না 12 বছর আগে ওরকম কিছু একটা টাইমিং ছিল, 10 থেকে 12 বছর আগে, মানে 2014-15 টাইম যদি আমি দেখি সেই হিসাবে হিসাব করে। ওই সময়টাতে ওই বাড়িটার আশেপাশে, ওই বাড়িটার আশেপাশে লোকেরা মানে হয় না মাফিয়া, ওটা কিন্তু মুম্বাইতেও প্রচুর রয়েছে, মানে জমি মাফিয়া আর কি। তাদের মধ্যে একটা রেস টাইপের লেগেছিল, মানে যে এই ওনারটা কেন বেঁচেছে ওইখানে বাড়িটা, যারা যে ওনার ছিল যে বেঁচেছেই এই কারণে, কারণ একটা ব্রোকার ওখানে একটা মাফিয়া টাইপের জিনিস চলে, যে ব্রোকারদের চার্জেস অনেক সময় বেশি হয়ে যায়, তারা আলাদাই লেভেলের কিছু পার্সেন্টেজ দাবি করে বসে, এটা সম্ভব নয় দেওয়া। মানে কেন দেবে, আমার নিজের বাড়ি আমি কেন তাকে এত টাকা দেবো, সে ব্রোকার বলে, হিউজ অ্যামাউন্ট ওটা। তো সেই নিয়ে ঝামেলা হচ্ছিল এরকম যে ওনার তার যে মেয়ে, মানে ওনারের যে মেয়ে ছিল, মানে যে অরিজিনাল ওনার ছিল যার থেকে কিনেছে, তার যে মেয়ে, তাকে ওই বাড়িতে কিছু খারাপ কাজ করে তাকে খুন করা হয় ওই বাড়িটার মধ্যে। আর তারপরে ওই বাড়িটার যে বলেছিলাম না যে বেরিয়ে একটা জায়গা, তার বাইরে গেট যেখানে টর্চ রেখে গেছিল, ওই বাইরের জায়গাটাতে পুঁতে দিয়েছিল। কারণ ওই ওনাররা ওই বাড়িতে থাকতো না। ওনারের যে মেয়েটা সে পড়াশোনা করতো মুম্বাইতে, তার জন্য থাকতো। তাদের যে বাড়িটা মানে যে ওনারের বাড়িটা, এই ওনারের বাড়ি ছিল দিল্লিতে। তো ওখান থেকে
কিছু হোটেল ম্যানেজমেন্ট বা এরকম কিছু একটা পড়ার জন্য মুম্বাইতে তাকে পাঠানো হয়। আচ্ছা, মেয়ে এখানে একা থাকতো? হ্যাঁ, একা থাকতো। এবার তার কখনো কখনো বন্ধুও থাকতো তার সাথে, তো তারা থাকতো আর কি। তো সেখানে খুন করে ওই বাড়ির তলায় পোতা হয়। অনেক দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না মেয়েকে, কারণ ফোন করেছে তোলেনি, মেয়েকে খোঁজা পাওয়া যাচ্ছিল না। তো পুলিশেরা গিয়ে তখন ওটাকে বার করে, মানে কে করেছিল এটাও জানতে পেরেছিল তারা। ইভেন সে এখনও ঘুরে বেড়াচ্ছে ওপেন, কিন্তু কিছু করতে পারেনি। মানে এখনও ঘুরে বেড়াচ্ছে, এখনও চেনে পলিটিক্যাল ফিগার একটা, তো কিছুই করতে পারেনি আর কি। তো সেইটাই এখনও অবধি কাউকে থাকতে দিতে চায় না এই বাড়িটা, কারণ যেহেতু এই বাড়িটা নিয়েই ঝামেলা ছিল। এই বাড়িটাকে নিয়ে বিক্রি করে ব্রোকারেজ নেওয়ারই, আর ইভেনচুয়ালি সেই ব্রোকারেজটা তারা নেয়ও যখন এই বাড়িটা বিক্রি হয়। কারণ ব্রোকার যাদেরকে বিক্রি করছে তাদের থেকেও তো টাকা নেয়, কিন্তু যারটা বিক্রি হচ্ছে তার থেকে আরো বেশি টাকা নেয়। হ্যাঁ, তার থেকে পার্সেন্টেজ বেশি নেয়, কারণ তারাই টাকাটা পাচ্ছে, একজন দিচ্ছে আর একজনের কাছে আসছে। তো হিউজ অ্যামাউন্টের টাকা নিয়েছিল। এইটাকে সাকসেসফুল হতে দেবে না, বা তার হয়তো একটা আলাদাই অবসেশন ছিল সেই বাড়িটা নিয়ে, তার জন্য সেই বাড়িটা ছেড়ে সে যেতে পারেনি। তো এইবার মহিলাটা বাড়িতে ঢুকে অনেক রকমের, হয়তো আমরা যেরকম বাংলাতে ওঝা বলি, তো উনি হয়তো ওঝা নয়, মানে ওর কি বলেন, মডার্ন যুগের আর কি। উনি একটুখানি বুঝতে পারবেন, অনেক মেশিন টেশিন দিয়ে কিছু উনি করেছিলেন, যেগুলো আমরা দেখেই থাকি মাঝের মধ্যে, তারা ইউটিউবে ভিডিও টিডিও বানায় এসব। তো ওই মেশিন টেশিন দিয়ে কানেক্ট করার চেষ্টা করে, অ্যান্ড কানেক্ট করার পরে ওইখানে কথাবার্তার মাধ্যমে ফিক্স করে যে মানে একটা মিডল গ্রাউন্ডে আসবো। যে মানে মেন কথা হচ্ছে সে একদমই থাকতে দিতে চাইছিল না ওদেরকে, বন্ধুর ফ্যামিলিকে। কিন্তু মিডল গ্রাউন্ডে এই জন্যে আসা হয়, এই জিনিসটাকে কনভিন্স করা। যদিও এই পুরো প্রসেসটার সময় তাদেরকে কিন্তু বাড়িতে থাকতে দেয়নি। ওরা বলেছিল যে আমার 2 দিন সময় লাগবে, 2 দিন আপনারা বাড়িতে থাকবেন। তো ওর মা ছিল, কারণ ওর মাকে তো নিয়ে যাওয়াটা সম্ভব নয়, ওর মা ছিল। এবার যে সেই মহিলাটা একজনকে ঠিক করে দেবেন, সে এসে তার মাকে দেখবে। আর দেখ, একজন অন্যজনের উপরে তো আর ভরসা করা যায় না সেরকম। ধর সে বলছে এক, কিন্তু সে নিজেই চোর বেরোলো, হ্যাঁ। এমনও হতে পারে। তো সেই জন্য যত সোনাদানা জিনিস বা ইম্পর্টেন্ট জিনিসগুলো, স্পেশালি দলিলটাও, তো এই সব কিছু জিনিসগুলো ওরা নিয়ে চলে যায়। মানে পাশের একটা হোটেল দেয়, ওখানে প্রচুর হোটেল থাকে, যাই হোক। তো হোটেলে একটা থাকে 2 দিন ধরে। এবার যখন মানে এই ভার্জনটা যেটা আমি বলছি, এটা হচ্ছে ওই মহিলাটা ওদেরকে জানায়, যে মিডিল গ্রাউন্ডে আসে, যে আপনি মানে কি মানে কিভাবে এটাকে ঠিক করা যায়। মানে তাকে বোঝানো হয়েছে যে এটা তো এই ফ্যামিলির কোনো দোষ নেই, এই যে এত কিছু ঘটনাটা ঘটেছে এটা তো ফ্যামিলির কোনো দোষ নেই, তো ওদেরকে কেন তুমি প্রবলেম হয়েছে। মেয়েটা তো মানতেই চাইছে না, বলছে দোষ নেই তো কি হয়েছে। মানে হয় না, এটা তক্ক টাইপের ক্রিয়েট আর কি তৈরি হয়েছিল। তো শেষে গিয়ে যে এই কনক্লুশনে তারা পৌঁছে, যেহেতু উপরের পোর্শনে কেউ তখনও আসেনি, এটা তখনও তার বাবার নামেই, কারণ শুধু নিচের পোর্শনটা বিক্রি হয়েছিল। তাকে বলা হয় তুমি তাহলে শুধু উপরের পোর্শনটাতেই থাকো, আর নিচের পোর্শনে ওদেরকে থাকতে দাও শান্তিতে। আর সেইটা করে ওই যে পুরো সিচুয়েশনটাকে ওই সময়ের জন্য ঠিক করা হয়, মানে ওইটুকুনি টাইমের জন্য 1-2 মাস চায় সময়। 1-2 মাসের মধ্যেই তার মাও মারা যায় আনফর্চুনেটলি, কারণ 3rd স্টেজ ছিল আর বেশি দিন। তো একদমই মানে সেও মারা যায়, কাজ টাজগুলো করা হয়ে গেছিলো। তোর মায়ের আওয়াজ কখনো যায়নি, এখনো ওর মায়ের আওয়াজও শুনতে পায়। মানে এখন ওরা ওখানে ওই বাড়িতেই আছে? হ্যাঁ, কারণ ওই বাড়ি আর বিক্রিও হচ্ছে না। ওরা যখনই মানে চেষ্টা করেছিল অনেকবার বিক্রি করার, কিন্তু কিছু না কিছু করে ক্যান্সেল হয়ে যাচ্ছে, মানে কি এখনো অবধি। মানে আমি এই ফেব্রুয়ারি মাসে 2025-এর ফেব্রুয়ারি মাসে গেছিলাম, তখনও আমাকে ঘটনাটা শুনে এখনো অবধি বাড়িটা বিক্রি হয়নি। এখনো ওরা চেষ্টা করছে বিক্রি করার, আর ওর মায়ের আওয়াজও এখনো ওই বাড়িটাতে শোনা যায়। আর ওটা কি ওর মায়ের আওয়াজ তো আগেও শোনা যেত, কি ওর মায়ের নিজের আওয়াজ, নাকি ডিল হয়েছিল যে উপরের পোর্শনে থাকবে তার আওয়াজ, এটা এখন অবধি। এরকম অনেক ঘটনায় থেকে অলৌকিক, যেগুলো মানে যুক্তিতর্ক দিয়ে তোর বোঝা যাবে না। এটাই
যাই হোক, আশা করি আপনাদের এই এপিসোডটি ভালো লেগেছে। এটা ছিল আমাদের এপিসোড নাম্বার 22, আর প্রথমবারের জন্য আমাদের সাথে জুড়ে ছিল অভয়। তো আপনারা জানাবেন আপনাদের এই যে 3টে ঘটনা, কারণ ওর যে শুরুর ঘটনাটা ওটা কিন্তু একদম প্রুফ সহ আপনাদেরকে দেখানো হয়েছে, আর এই ঘটনাটা সেটা আমার বন্ধু আমাকে জানিয়েছিল। তো আপনাদের এই 3টি ঘটনা কীরকম লেগেছে কমেন্ট করে জানাবেন, কোথা থেকে আপনারা দেখছেন সেটাও জানাবেন। তো আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে পরের এপিসোডে। শুভরাত্রি।